তোয়া, থার্ড ফ্লোরে একটা ছেলেকে দেখলাম, বেশ স্মার্ট আর হ্যান্ডসাম দেখতে। মেয়েদের সাথেও বেশ হাসাহাসি করে কথা বলছিল। ছেলেটা কে রে? তুই কার কথা বলছিস? আরে ম্যানেজারের কেবিনে থেকে পাশে যে ছেলে বসে, ওই বেশ সুদর্শন আর স্মার্ট দেখতে, সবার সাথে সবসময় হেসে কথা বলে। 2-3 দিন অফিসে অফিসে এসে দেখলাম ওই অফিসের কলিগগুলোর সাথে বেশ হাসাহাসি করে কথা বলে। আসার সময়ও তাই দেখলাম। এগুলো কি তুই খেয়াল করিস না? তো আর রাগী চোখে তাকালে বান্ধবী সোনিয়া কথাটা ঘোরানোর চেষ্টা করে বলল। না, আমি আসলে না, তোকে এই বিষয়টা নিয়ে আমি বলতে চেয়েছি। আর ছেলেটা কাজকর্ম বাদ দিয়ে মেয়েদের সাথে কথা বলছিল, তাই আর কি। আসলে কথা বলতেই পারে, সেটা বিষয় নাই। তবে 3-4টা মেয়ের সাথে হেসে কথা বলা কেমন দেখায় না অফিসের মধ্যে? তুই নিশ্চিত ঈশানের কথা বলছিস, তাই না? তা তো জানি না, তবে ছেলেটা লম্বা দেখতে, লম্বা মতো দেখতে, ফর্সা ওই হবে হয়তো। তো আর ল্যাপটপ থেকে সিসিটিভি ফুটেজটা দেখতে লাগলো। হ্যাঁ, ঈশানী ওর অফিসে 2-3টে মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তো আর ল্যাপটপটা ঘুরিয়ে সোনিয়াকে দেখাতেই ও বলল। হ্যাঁ, ওর কথাই বলছি। এই ছেলেটাকে কতবার বারণ করব অন্য মেয়ের সাথে কথা না বলতে। এসব ওভার স্মার্টনেস আমার একদমই ভালো লাগে না। ওকে যত বারণ করি ততই মেয়েদের সাথে লটর পটর করতেই থাকবে। তুই বাসায় চলে যা, আমি কাল তোর সাথে দেখা করব। সোনিয়া আর এক মুহূর্ত দেরি করলো না। ভদ্রমহিলা রেগে গেছে, এখন যা খুশি তাই করে ফেলবে। সোনিয়া আর তোয়া অনেক দিনের বেস্ট ফ্রেন্ড। তোয়া অনেক দিন দেশের বাইরে থেকে পড়ালেখা শেষ করে এসেছে, গত 6 মাস হলো। অফিসে আসার পর দেখেছে অফিসের পরিবেশটা বেশ সুন্দর, তবে একটা ছেলে একটু বেশি স্মার্ট, যে ছেলেটা গত 6 মাস হলো অফিসে জয়েন করেছে। অবশ্য ছেলেটাকে ওর আব্বুই এনেছিল। যেমন তার কোয়ালিফিকেশন, তেমনই তার স্মার্টনেস। কাজের দিক থেকেও পারদর্শী, কোনো কাজেই তেমন ভুল হয় না বললেই চলে। তোয়ার আব্বুর ওকে খুব বেশি বিশ্বাস করে বলেই তোয়া তেমন কিছু বলতেও পারে না ছেলেটাকে। কয়েকবার ওয়ার্নিং দিয়েছে মেয়েদের সাথে এত প্রেম ভালোবাসার গল্প না করতে, আর এসব যেন অফিসের বাইরে গিয়ে করে। অন্যদিকে ঈশান ছেলেটা ওকে বলেছে যে অফিসের সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হলে তাই কথা তো সবার সাথে বলতেই পারে। কিন্তু তোয়া এসব সহ্য করতে পারে না। প্রতিবারের মতোই আজকেও ঠিক তেমন কিছুই দেখলো, তবে আজকে অন্য কারো মুখ থেকে শুনতে হলো। সেটা ওর বান্ধবী ওর সাথে অফিসে দেখা করতে এসেছিল, আর এসে এরকম কিছু বলল। তোয়াদের অফিসে ঈশান নজরে পড়ার মতোই একটা ছেলে, যেমন দেখতে তেমনই তার কথা বলার ধরন, সবার সাথে হেসে কথা বলে, তাই চোখে পড়েছে হয়তো। তোয়া কিছু একটা ভেবে 2 মিনিট পর ঈশানকে কল করলো। একটু বাদেই ছেলেটার রুমের সামনে এসে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে ম্যাডামের সামনে এসে দাঁড়ালো। ঈশান বারবার ম্যাডামকে এইসব বিষয় নিয়ে কথা বলতে দেখেছে, মেয়েদের আশেপাশে যেতে না করেছে, কিন্তু কিন্তু কেন এসব বিষয় নিয়ে আলোচনা করে ঈশান জানে না। ঈশানও বলেছে যদি ওর কাজে কোনো ভুল হয় সেটা নিয়ে ওকে বকাঝকা করতে পারে, তাই বলে যেন এইসব বিষয় নিয়ে রাগারাগি না করে, কিন্তু ম্যাডাম বারবার সেটাই করে। ঈশান বুঝতে পারলো ম্যাডাম রেগে আছে। বিষয়টা বোঝা শেষ হওয়ার আগেই এবার ভদ্রমহিলা বলতে আরম্ভ করলো। তোমার সমস্যা কোথায়? সমস্যা মানে? বুঝলাম না ম্যাডাম, আপনি কিসের কথা বলছেন? এতটা না ন্যাকা তুমি নও যতটা সাজার চেষ্টা করছো। তুমি যে একটু আগেও মেয়েদের সাথে হাসাহাসি আর ল্যাপটালেপটি করেছিলে, সেটা আমি সিসিটিভি ফুটেজে দেখে নিয়েছি। এসব নিয়ে তোমাকে আমি আগেও ওয়ার্নিং দিয়েছি, তারপরেও কোনো কথা বলো। ঈশান বারবার ম্যাডামের মুখ থেকে এসব কথা শুনতে শুনতে বিরক্ত। মাঝে মধ্যে এত বেশি সিন ক্রিয়েট করেছে যার জন্য এই অফিসে কাজ করতে আর ইচ্ছে হয় না। ম্যাডামের মেজাজটা খুব বেশি তিক্ত, তার উপর সব সময় কেমন যেন রাগ জেদ থাকে। অফিসের অন্য সব স্টাফদের সাথে এত রাগ না দেখালে ওর সাথে কেন কেন জানি সব সময় এসব করে জোর জবরদস্তি আর রাগারাগি করতে থাকে। ম্যাডাম যেচে এসে ওর পার্সোনাল বিষয়েও কেমন নাক গলাতে থাকে। ঈশানের এগুলো ভালো লাগে না। ও বারবার বলেছে অফিসের কাজে কোনো ভুল ত্রুটি হলে সেটা নিয়ে বলতে, কিন্তু ম্যাডাম সেটা বলে না। বারবারই মেয়েগুলোর কথা নিয়ে কেন বলে। তুমি অন্যায় করেছো, সেই জন্যই মাথা নিচু করে আছো, তাই না? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি কাজটা করেছো, আমি সিসিটিভি ফুটেজে দেখেছি। এবার কি বলবে তুমি? কথা বলো। মিথ্যা বলার অভ্যাস আমার নেই ম্যাডাম, আর আমি ওদের সাথে কথা বলেছি, কারণ ওরা আমার কলিগ, তাই ওদের সাথে কথা বলা, ভালো সম্পর্ক বজায় রাখা এটা আমার দায়িত্ব। এখন আপনি যদি বারবার বারণ করতে থাকেন, তারপরেও এই বিষয়ে আমি কিছু করতে পারবো না।
তবে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, আমার পক্ষে সম্ভব না মানুষকে ইগনোর করা। সত্যি কথা বলতে গেলে তোমার স্বভাবটাই না এরকম, সুন্দরী মেয়ে দেখলেই তাদের থেকে এড়িয়ে যেতে পারো না। এখন তো আমার এটাও মনে হচ্ছে ওদের মাঝখানে আমি থাকলেও তুমি আমার সাথে এমন করে কথা বলতে। ম্যাডাম, আমার পার্সোনাল বিষয়ে আমি আপনার নাক গলানোটা পছন্দ করছি না। আমি কার সাথে প্রেম করব, কাকে ভালোবাসবো আর কাকে জড়িয়ে ধরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি বারবার এসব বিষয়ে কেন বলতে আসেন? দেখুন ম্যাম, আপনার এইসব ইন্টারফেয়ার করাটা আমি পছন্দ করছি না। মুখে মুখে তর্ক করাটা আমি মোটেও পছন্দ করি না। ঈশান একে তো অন্যায় করেছে, তার উপরে আবার অন্যায়? কিসের অন্যায় করলাম ম্যাডাম? একজনের সাথে কথা বলা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনিও তো অন্যায় করছেন আমার সাথে কথা বলে। স্টুপিড কথাকার, তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? একে তো তুমি আমার অফিসের সামান্য একজন স্টাফ, তার উপরে আমার জুনিয়র হয়ে আমার সাথেই তর্ক করার সাহস পাও কি করে? এখানে সাহসের কিছুই নেই ম্যাডাম, যেটা হয়েছে আমি সেটাই বলছি। তাছাড়া সত্যি কথা বলতে সাহস আর বড় মুখের প্রয়োজন হয় না, সত্যি যেটা করেছি সেটা বলাই যায়। তোমার সাহসিকতা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। সামান্য একজন স্টাফ হয়ে অফিসের বসের উপরে কথা বলাটা তোমার জন্য খুব বেশি ক্ষতিকারক হবে। এসব অন্য কাউকে মানালেও আমি মানতে পারবো না। ম্যাডাম, আমি কিন্তু আপনাকে বলেছি আমার যদি কোনো অন্যায় থাকে কাজের বিষয়ে, আমি কোনোভাবে উদাসীন থাকি কিংবা আমি কাজে কোনো ভুল করি, সেক্ষেত্রে আপনি আমার গায়ে হাত তুললেও আমি সহ্য করে নেব। কারণ টাকা দিয়ে আপনারা রেখেছেন, তাই ভুল করার জন্য রাখেননি। কিন্তু আমার পার্সোনাল বিষয়ে নাক গলানোটা আমি মোটেও পছন্দ করব না। আপনার যা খুশি তাই বলতে পারেন, তারপরেও এইসব বিষয়ে আপনি কিছু বলতে পারবেন না বলে দিয়েছি। আপনার যদি আমাকে পছন্দ না হয় আপনি আমাকে অফিস থেকে বের করে দিতে পারেন, তারপরেও আমার কোনো পার্সোনাল বিষয়ে বারবার নাক গলানোটা আমি পছন্দ করছি না ম্যাডাম। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই তুয়া ম্যাডাম ঝড়ের গতিতে এসে ওর শার্টের কলারটা ধরল। সাথে সাথে ঈশানের মাথায় আগুন জ্বলে ওঠে। এবার ম্যাডাম বলতে আরম্ভ করে, স্টুপিড রাস্কেল, তোমার সাহস কি করে হয় আমাকে এইসব কথা বলার? আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলো, বড় গলায় কথা বলো, এত সাহস তোমায় কি করে হয়? আব্বু তোমাকে এনেছে তার মানে এই না যে তুমি বসের উপরে কথা বলবে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছোট লোকের মতো থাকবে। বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে? তুয়ার কথাটা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা শব্দ হলো, আর তাতেই সব কিছুই স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পার হতেই এরই মাঝখানে ঈশানের চোখ দিয়ে আগুন ঝরতে লাগলো। থাপ্পড়টা কে মেরেছে সেটা জানতে ইচ্ছে করছে তো। আসলে ঈশানই মেরেছে, তাও নিজের বসকে। কয়েক সেকেন্ডের আগে এরকম একটা বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে ছেলেটা ভাবতেও পারেনি। থাপ্পড়টা মেরে এবার নিজেরই ভয় লাগছে। এ কী করলো? শেষে কিনা এমডি ম্যাডামের গায়ে শেষ পর্যন্ত হাত তুলল। ম্যাডাম এই মুহূর্তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ঈশান ভাবলো এখন দমে গেলে, নিজেকে অপরাধী ভাবলে কিংবা চুপ করে থাকলেই ম্যাডাম পেয়ে বসবে। তাই বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, সমস্যা কি আপনার? আমার পার্সোনাল বিষয়ে বারবার আপনি নাক গলাতে আসেন কেন? আপনার যদি আমাকে এতই অপছন্দ হয় তাহলে অফিস থেকে বের করে দিন। আপনার এইসব কথা শুনতে আমি বাধ্য নই। অফিসের স্টাফ তাই বলে এমন না যে আমি মানুষ না। আপনি আমার আব্বু আম্মু, এমনকি আমার শিক্ষা নিয়েও কথা বলতে আসেন। আমি এমন কোনো শিক্ষায় বড় হইনি যার জন্য আপনার সাথে সিনক্রেট করছি। আপনার কাছেই আজকে এমনটা করতে বাধ্য হলাম। অফিসের বস হয়েছেন তাই বলে যা ইচ্ছা তাই করতে পারেন না। তার উপর আমি আপনার সাথে এমন কোনো অন্যায় করিনি যার জন্য আপনি রোজ আমার সাথে এরকম সিনক্রেট করতে থাকবেন। কি করেছি আমি? কি আপনার সাথে জোর করেছি? গায়ে হাত দিয়েছি আপনার? নাকি রেপ করে দিয়েছি যার জন্য সবসময় আমার সাথে এরকম সিনক্রেট করতে থাকেন? ঈশানের এমন কথার জবাবে তোয়া ম্যাডাম কোনো কথা বলতে পারল না। ছেলেটা এক গাদা কথা শুনিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এমন একটা কাজ করে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। নিজের কাজের জন্য এখন ভয় লাগছে। শেষে কিনা ম্যাডামের গায়ে হাত তুলল। কে জানি এসব কেউ দেখেছে কিনা, কিন্তু কেবিন থেকে বেরোনোর সময় কাউকেই দেখেনি। রাগের মাথায় থাপ্পড়টা মেরে দিয়েছে, কিন্তু ঘটনাটা ঘটিয়ে ফেলার পর ওর যখন মনে হলো কার গায়ে হাত তুলেছে, তখন থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে কি একটা অন্যায় করে ফেললো।
ম্যাডাম যে রাগী আর অহংকারী তাতে ওকে গুলি করে মারবে। আর ম্যাডামের আব্বু অর্থাৎ অফিসের মেইন বস যদি জানতে পারে তাহলে যে লোকটা ওকে বিশ্বাস করে চাকরিটা দিয়েছিল তারই মেয়ের গায়ে হাত তুলেছে। ঈশান কথাগুলো যতই ভাবছিল ততই পুরো শরীরটা অসাড় হয়ে আসছিল। বারবার মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারাবে, না হলে নির্ঘাত হার্ট ফেল করবে। কি একটা কাজ করে ফেললো আজকে, এর প্রতিশোধ তো ম্যাডাম নির্ঘাত নেবে। কে জানি কি করে বসে রাগের মাথায় মেজাজ হারিয়ে এমন একটা মেয়ের গায়ে হাত তুলে ফেলেছে। সে আবার অফিসের বস, রাস্তার কোনো মেয়ে কিংবা অচেনা কেউ হলেও মানিয়ে নেওয়া যেত, কিন্তু ম্যাডাম যে পরিমাণে রাগী, জেদি আর অহংকারী, তার উপর আবার অফিসের বস। এখন কিনা কি করে বসে। যত সব টেনশন নিয়ে ঈশান আর অফিসে থাকতে পারল না। এক প্রকার টেনশন আর ভয় থেকেই অফিস থেকে বেরিয়ে যায়, তারপর বাসায় চলে আসে। সেদিন আর বাসা থেকে বেরোয় না, তবে সারা রাত ধরে ভেবে সিদ্ধান্ত নেয় যে পরদিন অফিসে গিয়ে রিজাইন লেটার দিয়ে আসবে। অন্যদিকে তুয়া নিজের কাজের জন্য কোনোভাবে অনুতপ্ত নয়, উল্টো ভাবছে অফিসের সামান্য একজন স্টাফ হয়ে ওর গায়ে হাত তুলেছে, এটা মেয়েটা কিছুতেই মানতে পারছে না। তুয়া অফিস থেকে বাসায় এসে রুমের মধ্যে ঢুকে ইচ্ছে মতো ভাঙচুর করলো। আব্বু বাসায় নেই, তারপর কাজের লোক দিয়ে নিজেই সব কিছু ঠিকঠাক করলো। রাগটা কমতেই প্ল্যান করতে লাগলো ছেলেটাকে কি করে শাস্তি দেওয়া যায়। তারপর নিজে থেকেই বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? সামান্য একজন স্টাফ হয়ে কিনা বসের গায়ে হাত তুলিস? এর প্রতিশোধ আমি নেবই। তুমি তুমি কি করে এত বড় একটা অন্যায় করলে? এর শাস্তিটা তুমি পাবে। তোকে তোকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আমিও দেখব এই তোর গায়ে হাত তুললে তুই কি করে আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারিস। পরদিন ঈশান অফিসে আসে, তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিজাইন লেটারটা নিয়ে। ছেলেটা সারা রাত ধরে ভেবে তারপর সকালবেলা রিজাইন লেটার লিখেছে। ম্যাডামকে আজকে রিজাইন লেটারটা দিয়ে তারপর মুখের সামনে কতগুলো কথা বলে বাসায় চলে আসবে ভেবেছে, আর এই অফিসে জব করবে না। ঈশান অফিসে আসলো, তারপর সব কলিগদের সাথেই ভালোভাবে কথা বলে নিল। ওর ব্যবহারে যদি কোনো কষ্ট পায় সেজন্য সবাইকে সরি বলল। সবাই কারণ জানতে চাইলে ছেলেটা বলল না। তারপর ম্যাডামের কেবিনের সামনে আসলো বেলা 11টার দিকে। ম্যাডাম একটু আগেই অফিসে এসেছে। ঈশান অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করলো। ম্যাডাম ওকে আসতে দেখে ওর দিকে তাকাতেই ঈশানের ম্যাডামের সামনে দাঁড়ালো। ঈশান কিছু বলার আগেই ম্যাডাম উঠে দাঁড়ালো। তারপর ওকে চারপাশ থেকে ঘুরে দেখতে লাগলে ছেলেটার রিজাইন লেটারটা ম্যাডামের টেবিলের উপর রাখতেই ম্যাডাম দরজার দিকে এগিয়ে যায়। ঈশান ততক্ষণে বলতে আরম্ভ করে, দেখুন ম্যাডাম, আমি কালকের কাজের জন্য খুবই দুঃখিত। রাগের মাথায় ওরকম করে আপনার গায়ে হাত তুলে ফেলেছি। মেয়েদের ব্যাপারে আমি খুবই শ্রদ্ধাশীল, কিন্তু আব্বু আম্মুর বিষয়ে আর শিক্ষার ব্যাপারটা তুলে আপনি অন্যায় করেছেন। আপনার অন্যায়টা হয়তো আপনার চোখে পড়ছে না, কিন্তু আপনি অন্যায় করেছেন। তার জন্য রাগের মাথায় আমি এমন একটা কাজ করে ফেলেছি। তারপরও আপনার প্রতি আমার আর কোনো রাগ নেই। আপনি এমন কথা না তুললে হয়তো আমি এরকম ভুলটা করতাম না, কিন্তু ভুল করার পরও বুঝতে পেরেছি আমার দ্বারা অন্যায় হয়েছে। একটা মেয়ের গায়ে হাত তোলা আমার জন্য অনেক বেশি অপরাধ ছিল, তাই নিজের অপরাধটা বুঝতে পেরে আমি আপনাকে সরি বলতে এসেছি। আমি জানি আমি এখানে যতদিন থাকবো আপনি ততদিন আমার ভুল ধরবেন, ততবার আপনি আমার সাথে সিনক্রেট করবেন, অপমান করার চেষ্টা করবেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি আর আপনার আন্ডারে কিংবা এই অফিসের জবটা করছি না, তাই আমি আজকে রিজাইন লেটার দিতে এসেছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত কালকের ঘটনার জন্য। মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলিনি, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আমি হাত জোড় করে মাপ চাইছি আপনার কাছে ম্যাডাম। এত সহজে তো আমি তোমায় মাফ করছি না। তুমি মাফ চাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর তোমাকে আমি মাফ করে দেবো তুমি সেটা ভাবলে কি করে? কেবিনে ঢোকার পর ম্যাডাম কথা বলছিল না, তাতে ঈশান বুঝতে পেরেছে যে ম্যাডাম এরকম কিছুই হয়তো বলবে। ছেলেটা তার জন্য প্রস্তুত ছিল। ও রিজাইন লেটারটা টেবিলের উপর রেখে ম্যাডামের দিকে ঘুরতেই খেয়াল করলো ম্যাডাম আর দরজা লক করে দিয়েছে ততক্ষণে। ঈশান অবাক চোখে তাকিয়ে আছে। ম্যাডাম এগিয়ে আসলো, তারপর একটা ডেভিল হাসি দিয়ে এগিয়ে এসে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টেনে দেয়। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান হতভম্ব। এর মাঝেই ম্যাডাম নিজের চুলগুলো ছেড়ে দিয়ে এলোমেলো করে দিল।
শেষে ঠোঁটের লিপস্টিকটা নিজেই লেপটে দিয়ে তারপর ঈশানের কাছে এসে ওর শার্টের কলার ধরতে লাগলো। কাল যেন কি বলেছিলে? এটাই তো বলেছিলে যে তুমি আমার রেপ করে দিয়েছো। কিন্তু আজকে তোমার সেটা না করেও তার শাস্তি ভোগ করতে হবে। যেখানে কেউ আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, সেখানে তুমি আমার গায়ে হাত তুলেছো। তোমাকে এই অন্যায়ের শাস্তিটা তো পেতেই হবে, যে শাস্তি তোমাকে সারা জীবন ধরে ভোগ করতে হবে। তুমি অফিস থেকে বের হয়ে যাবে, তবে এমনি এমনি নয়। আজকে একটা কলঙ্কের দাগ আর অপমান নিয়েই বেরিয়ে যাবে। আমার গায়ে হাত তোলার ফল কী হতে পারে আজকে তুমি সেটা বুঝতে পারবে। যেটা হবার সেটাই হলো। ঈশান যেটা আজ করছিল ম্যাডামের এরকম কর্মকাণ্ড দেখে, আর সেটাই হলো। এরই মাঝে ম্যাডাম চিৎকার চেঁচামেচি করতে লাগলো। মিনিট দুয়েকের মধ্যেই পুরো অফিস জুড়ে নীরবতা নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। এবার ম্যাডাম নিজেই গিয়ে দরজা খুলে দিল। তারপর সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কান্না করে বলতে লাগলো, আপনারা বাঁচান প্লিজ। দেখুন এই ছেলেটা আমার সাথে কি করার চেষ্টা করছে। আমার সাথে জোর জবরদস্তি করেছে। আমি কাল ওকে একটু বকাঝকা করেছি, তার জন্য আজকে আমার সম্মান নষ্ট করতে চাইছে। আপনারা আমাকে বাঁচান, না হলে আমার কোনো একটা ক্ষতি করে দেবে। ঈশান বুঝতে পারলো সবাই ওকে ভুল বুঝবে। এরই মাঝখানে অফিসে সবার মাঝে বলাবলি আর কথার হিড়িক পড়ে গেল। সবাই ঈশানকে ছোট লোক, লম্পট, দুশ্চরিত্রা আর যত সব বড় বড় উপাধি দেওয়া যায় সব কিছুই দিতে লাগলো। ঈশান ম্যাডামের রুমের ভিতরের আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তাতে ঈশান বুঝতে পারলো এই যাত্রায় বেঁচে যাওয়ার মতো একটা সুযোগ আছে। সবাই যখন নানান কথা বলছিল আর ওকে নানান শাস্তি দেওয়ার কথা বলছে, তখন ঈশান হাতের ইশারায় সবাইকে থামিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আজকে যা বলবে আপনারা তাই বিশ্বাস করবেন। তবে আমি আপনাদের জোর গলায় বলবো না যে আমি অন্যায়টা করিনি, আর বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমি প্রমাণ দিতে পারি আমি অন্যায়টা করিনি। আমি জানি প্রমাণ ছাড়া আজকাল কোনো কাজই হয় না। একটা মেয়ে যদি একটা ছেলের নামে কোনো প্রকার ব্লেম করে তাহলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন, কিন্তু একটা ছেলে যদি এই একই কথা বলতো আপনারা বিশ্বাস করতেন না। আমাকে 2 মিনিট সময় দিন, আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। সিসি ক্যামেরার ফুটেজগুলো সরাসরি ম্যাডামের ল্যাপটপে যায়। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াহুড়ো করে এসে ল্যাপটপটা থেকে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। মিনিট 5 খোঁজার পর যখন কেউ কিছু বলতে যাবে তার আগে ঈশান একটু আগের ফুটেজটা বের করে সবার সামনে তুলে ধরলো আর কালকের বিষয়টা সবাইকে বলতে লাগলো। সবাইকে সবটা বলার পর পুরো অফিসে আবারও নীরবতা আর চুপচাপ পরিবেশ বিরাজ করতে লাগলো। ম্যাডাম ফুটেজটা দেখার পর একদম মাথা নিচু করে নিল লজ্জায়। ঈশান সবার দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে রইল, তারপর তার ছেলের চোখে দেখতে লাগলো। ঈশানের এই মুহূর্তে মনে হচ্ছে যে এতগুলো দিন ধরে অফিসে কাজ করার পরও মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। আজকে যদি সিসিটিভি ফুটেজটা কাউকে দেখাতে না পারতো তাহলে হয়তো সবার সামনেই ছোট হয়ে যেতে হতো। কথাগুলো ভেবেই ছেলেটা সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগলো, কাল রাগের মাথায় ম্যাডামের গায়ে হাত তুলেছিলাম। উনি আমার বাবা মা আমার শিক্ষা দীক্ষা নিয়ে কথা তুলেছিল, তাই রাগের মাথায় একটা থাপ্পড় মেরেছিলাম। কিন্তু বুঝতে পারিনি যে এরকম একটা নাটক করে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করবে। আসলে ছেলে মানুষকে মানুষ বিশ্বাস করতেই যায় না। ছেলে মানুষদেরকে মানুষ ভাবে খুব দয়াময়হীন একটা প্রাণী। আপনারাও ঠিক তেমনটাই করলেন। একটু আগে আমাকে পুলিশে দেওয়ার কথা বলছিলেন, গায়ে হাত তুলতে চাইছিলেন, তাই না? তবে একটা কথা, কাউকে দোষারোপ করার আগে সবসময় তাকে একটু বলার সুযোগ দেবেন। আর হ্যাঁ, এরপর থেকে যদি কেউ এমন নাটক করে তাহলে অবশ্যই বিষয়টা সত্য মিথ্যা যাচাই করবেন, নাহলে আমার মতো কারো জীবনটা নষ্ট হয়ে যাবে। আজকে হয়তো উপরওয়ালাই আমাকে বাঁচালো, না হলে আমার সম্মানটা সবার সামনে ধুলে মিশে যেত। আর ম্যাডাম, আপনাকে কষ্ট করতে হবে না, আমি এমনিতেই চলে যেতাম। আপনি খামাখেয়ে এত কষ্ট করলেন, কিন্তু এখন দেখুন সবার সামনে আপনি নিজেই ছোট হয়ে গেলেন। ঈশান সেদিন অফিস থেকে বেরিয়ে যায়। তারপর কেটে গেছে পুরো 2টা সপ্তাহ। এই 2টা সপ্তাহে অফিসের কেউ আর ম্যাডামের সাথে এসব বিষয়ে কোনো কথা বলেনি। কাজের বিষয় ছাড়া তেমন করে কেউ কথা বলেনি। এই ঘটনার পর থেকে একটা সপ্তাহ যাবৎ তোয়ার দিকে সবাই কেমন করে যেন তাকাতো। নিজের এমন কাজের জন্য নিজেরই লজ্জা লাগছিল তোয়ার। বারবার মনে হয়েছিল কি একটা কাজ করে ফেললো।
এত বাজে একটা কাজ নিজেই করে ফেলবে, কিংবা একটা ছেলেকে ছোট করার জন্য এত বাজে চিন্তা ওর মাথায় আসবে নিজেই ভাবতেও পারেনি। তারপর যখন কাজটা করেছিল রাগের মাথায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারপর বুঝতে পেরেছিল 2 সপ্তাহ বাদে সেদিন যখন তোয়ার আব্বু বাসায় ফিরল, বাসায় ফিরে সব কিছুই জানতে চাইলো। অফিসের কাজকর্মের বিষয়ে জানতে চাইলে তোয়া সত্যটা বলতে পারল, কিন্তু অফিসের বিষয়টা জিজ্ঞেস করতেই মেয়েটার মুখটা কালো হয়ে গেল। তোয়ার আব্বু বারবার জিজ্ঞেস করার পরও তোয়ার আব্বুর কথার জবাব দিল না। আব্বু চলে গেল। ভদ্রলোক বুঝতে পারল কিছু তো একটা গন্ডগোল পাকিয়েছে, তাই সবটা জানতে অফিসে যেতে হবে। ভদ্রলোক পরের দিন অফিসে আসলেন, তারপর সবার সাথেই কথা বললেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সবার সাথে দেখা হলেও ঈশানের সাথে ওনার দেখা হলো না। আর এত চিন্তা করার পরও কারো মুখ থেকে কোনো কিছু বের করতে পারলেন না। শেষে ভদ্রলোক ঈশানের এক কলিগ, যে মেয়েটা ঈশানের পাশেই বসতো, ওর সাথেই জবে জয়েন করেছিল, সেই রিয়া নামের মেয়েটাকে অফিসের সাবেক বস মানে তোয়ার আব্বু দেখার পর মনে হলো এই মেয়েটা অন্তত হয়তো কিছু জানতে পারে। আচ্ছা রিয়া, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, অফিসে কি হয়েছে? সবাইকে দেখছি কেমন চুপচাপ আছে, আর আমি তো ওকে জিজ্ঞেস করলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। ও আমার থেকে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। অফিসে এসে সবাইকে দেখলেও ঈশানকে দেখছি না। কারণ কি বলতো? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে বলো, যার জন্য ছেলেটাকে দেখছি না? নাকি আজকে ছুটি নিয়েছে, ও কোনো অসুবিধায় পড়েছে? রিয়া মেয়েটা আমতা আমতা করতে লাগলো। বস এবার খানিকটা রাগী আর কড়া কণ্ঠে ওকে বিষয়টা জিজ্ঞেস করতেই তখন মেয়েটা ফরফর করে সবটা বলল। সব শোনার পর তোয়ার আব্বু অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক কিছু একটা ভেবে মুহূর্তের মধ্যেই প্রস্থান করলো। ভদ্রলোক এক প্রকার ঝড়ের গতিতে কেবিনে আসলো। তোয়া কাজ করছিল। আব্বু এসে ওকে জিজ্ঞেস করলো ঈশানের সাথে এত বড় অন্যায় করেছে কিনা। বিষয়টা জানতে চাইলে মেয়েটা চুপ করে রইল। বারবার আব্বু জিজ্ঞেস করার পরও যখন তোয়া বলছিল না, তখন আব্বু ওর হাত ধরে টেনে ওঠালো। তারপর কষিয়ে গালে একটা থাপ্পড় মারতেই মেয়েটা গালে হাত দিয়ে মাথা নিচু করে রইল। আর আব্বু বলতে লাগলো, লাই দিয়ে তোমাকে আমি এতটাই মাথায় তুলেছি যে শেষ পর্যন্ত একটা ছেলের সম্মান আর নিজের ইজ্জতের ওপর এমন একটা দাগ লাগাতেও তুমি দ্বিতীয়বার ভাবলে না। তুমি যে আমার মেয়ে কিংবা আমার সন্তান, সেটাও ভাবতে আমার লজ্জা লাগছে। আমার মেয়েকে তো আমি এরকম শিক্ষা দেইনি। বাইরে গিয়ে এরকম কিছু শিখে এসেছো তুমি, তাই না? এ তো বাজে মন মানসিকতা তোমায় কোথা থেকে চিন্তা ভাবনায় আসলো? তোমার চিন্তা ভাবনা আর এসব কর্মকাণ্ডের কথা শুনে আমি নিজেই লজ্জিত। তোমার বাবা হিসাবে আমার নিজেরই লজ্জা লাগছে। এটা ভেবে যে তোমার মতো অহংকারী আর একটা জেদি মেয়ের বাবা আমি, আমার ভাবতেই লজ্জা লাগছে। আমি তোমাদের অফিসের দায়িত্ব দিয়েছি, আর তুমি নিজ থেকে এমন একটা ছেলের এত বড় ক্ষতি করলে। তুমি জানো ওর পরিবারের অবস্থা কেমন? ওর চাকরিটা চলে যাওয়ার পর যদি ওর পরিবারটা ভেসে যায়, এর দায়িত্ব কে নেবে? তুমি নেবে? ওর পরিবারের অসুস্থ বাবা আছে, মা আছে, একটা বোন আছে, তুমি তাড়াতাড়ি দায়িত্ব নেবে? তুমি দিন দিন এত বাজে হয়ে যাচ্ছ, সেটা আমিও কল্পনা করতে পারছি না। মানুষকে সাহায্য না করতে পারলে তাকে এমন করে কষ্ট দিও না, যার জন্য সেটা তার জীবন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ঈশানের জায়গায় কোনো মেয়ে হলে কি করতে বলতো? তুমি হলেও তো সুসাইড করে নিতে। ছেলেদেরকে বুঝতে খুব কষ্ট হয় তোমাদের, তাই তো? সেজন্য কাউকে ছোট করার জন্য দ্বিতীয়বারও ভাবারও সময় নাও না। তোয়া আব্বুর কথাতে মাথা নিচু করে রইল। তারপর একটা সময় বলতে লাগলেন, আজকের পর তুমি আর অফিসে আসবে না। অফিসে যদি আসো তাহলে ঈশানকে ফিরিয়ে নিয়ে আসবে, আর না হলে তোমার অফিসে বসতে হবে না। নেহাত তুমি মেয়ে, তাই তোমার এত বড় অপরাধের পরেও তোমাকে ফেলে দিতে পারছি না। না হলে অন্য কোনো বিষয় হলে আমি এটার সুরাহা করেই ছাড়তাম। তোয়া ভয়ার্ত চোখে বাবার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বাবা মেয়েকে ইচ্ছে মতো বকাঝকা করেছে। তোয়ার প্রথমে রাগ হলেও পরবর্তীতে বুঝতে পারলো ও একটা ছেলের কত বড় অন্যায় করতে যাচ্ছিল। আর যে অন্যায়টা ও করেছে তারপর ঈশানার অফিসে আসেনি। হয়তো সেদিনের পর আর লজ্জায় কিংবা এরকম একটা ঘটনা ঘটলো বলেই এখানে আসেনি। দ্বিতীয়বার আর বিপদে পড়তে চায়নি বলেই আব্বু হাজারবার ওকে ধমক দিয়ে কথা বললেও তোয়া কোনো কথা বলল না। শেষে আব্বুর যাওয়ার সময় ও শুধু বলে গেল, খবরদার, তুমি আর অফিসে আসবে না। তোমার মতো মেয়েকে আমার অফিসের দরকার নেই। তুমি অফিসে থাকলে আমার ব্যবসাটাকে
লাঠি তুলবে। আমি চাইছি না তোমার জন্য অফিসে আর কোনো স্টাফ এখান থেকে চলে যাক। আর যদি অফিসে আসতে হয় তাহলে তুমি এরপর ঈশানকে ফিরিয়ে এনে তারপর অফিসে আসবে। তোয়ার আব্বু চলে গেল। গত 1 সপ্তাহ যাবৎ ভদ্রলোক তার মেয়ের সাথে কথা বলে না। ভদ্রলোক মেয়ের এমন একটা অন্যায়ে নিজের প্রতি লজ্জিত। এত বাজে একটা মন মানসিকতার মেয়ে ওনার আছে, উনি সেটা ভাবতেই পারছেন না। উনি কাউকে বলতেও পারছিলেন না ওনার মেয়ে এত বাজে চিন্তা ভাবনা করেছে। একটা ছেলেকে সবার সামনে ছোট করতে গিয়ে নিজের মান সম্মানটাকে ছোট করতেও দুবার ভাবেনি। ভদ্রলোকের মন খারাপ দেখে তো কয়েকদিন বলেছিল, ঠিক আছে আব্বু, তোমার যদি এত ইচ্ছেই ওকে ফিরিয়ে আনার, তাহলে আমি ওকে অফিসে ফিরিয়ে আনবো। আর আমি আমার ভুল বুঝতে পেরেছি, তার জন্য ওর কাছে আমি মাফও চেয়ে নেব। তাই আমি ওর বাসার ঠিকানাটা জানতে চাইছি। দয়া করে তুমি ওর বাসার ঠিকানাটা বলে দাও। আব্বুর সাথে কোনো কথাই বলেনি। পরদিন তুয়া অফিস থেকে ঈশানের বাসার ঠিকানা নিয়ে তারপর সেদিকে চলে যায়। তারপরও ওখানে যাওয়ার পর অনেকবার ঈশানের সম্পর্কে জানার চেষ্টা করলেও ঈশানের আব্বু আম্মু কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ওরা এমন কেন করছে তোয়া সেটা বুঝতে পারে না। শেষে তোয়া হাত জোর করে রিকোয়েস্ট করতেই তখন ঈশানের আম্মু ডেকে একটা জায়গায় আনলো। ওর হাত ধরে টানতে টানতে একটা রুমের সামনে এনে দাঁড় করালো। তারপর রুমের দরজাটা খুলে দিতেই তোয়া দেখলো ঈশান ভিতরে শুয়ে আছে। কিন্তু এত অবেলায় ছেলেটা শুয়ে আছে কেন? তোয়া কিছু বুঝে ওঠার আগেই ঈশানের আম্মু কান্না করে ফেললো আর বলতে আরম্ভ করলো, সেদিন তুমি ওকে অপমান করার পরও অফিস থেকে আনমনে বেরিয়ে গিয়ে হাঁটছিল, আর তখনই পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। ছেলেটা পাশে ধাক্কা দেওয়ালের সাথে এমন সজোরে আঘাত পায় ছেলেটা। সেদিন হসপিটালে নেওয়ার পর ডক্টর জানে ও বেঁচে তো গেছে, তবে কোমায় চলে গেছে। কবে নাগাদ ও এখান থেকে বের হবে সেটাও কেউ বলতে পারে না। তোমার কাছে আমার একটা প্রশ্ন মামনি, আমার ছেলে কি এতই অন্যায় করেছিল তুমি যা শাস্তি ওকে দিতে গিয়ে এরকম জীবন মৃত্যুর মাঝখানে ফেলে দিলে? কি এমন অন্যায় করেছিল আমার ছেলে? তুমি আমাদের বলতে আমরা ওকে শাস্তি দিতাম, অফিস থেকে বের করে দিতে। তারপরেও ওর সাথে কি এমন করেছিলে? তার জন্য ছেলেটা এরকম করে অ্যাক্সিডেন্ট করে বসলো। এখন আমাদের পুরো পরিবারটা পথে বসে যাচ্ছে। সেটা শুধু তোমার জন্য মামনি। তুমিও তো কোনো মায়ের সন্তান, তবে যে তোমাকে শিক্ষা দিয়েছি আমি বলবো তার শিক্ষায় কিছুটা কমতি আছে। নিজের থেকে ছোট পর্যায়ের মানুষের সাথে কিভাবে কথা বলা দরকার তুমি হয়তো সেটা জানো না। আর না জেনে যে এত বড় অন্যায় করেছো, তার জন্য চাই না আমার ছেলেটাকে এত বড় বিপদে পড়তে হয়েছে। মামনি, আমার ছেলের জন্য তোমার কাছে আমি মাপ চাইছি। যদি কোনো অন্যায় করে থাকি তার জন্য তুমি ওকে মাফ করে দিও। তারপর অন্তত তো একটাবার বলো যে আমার ছেলে কি এমন অন্যায় করেছিল। তুয়া কিছু বলতে পারলো না, তবে কান্না করে ফেললো। ঈশানের এই অবস্থার জন্য একমাত্র ওই দায়ী। সেদিন অফিস থেকে বেরোনোর পর কি হয়েছিল কিংবা ঈশানের সাথে কিভাবে এরকম কিছু হলো সেটা জানার জন্য তো পরদিন অফিসে যায়। অফিস থেকে বেরিয়ে তারপর চারপাশের সবাইকে প্রশ্ন করতে থাকে। এসব বিষয়ে প্রশ্ন করার পর অফিস থেকে কিছুটা দূরে আসতেই জানতে পারে যে কিছু লোকজন সেদিন এখানে ছিল যেখানে ঈশানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর কত তারিখে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা থেকেই তোয়া বুঝতে পারলো যে সেদিনের এই ঘটনার পরে ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এত বেশি অসহায় আর অপরাধী আজকে মনে হচ্ছিল যে কাজের জন্য নিজেকে খুব বেশি ছোট মনে হতে লাগলো। বারবার মনে হতে লাগলো ও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। সেদিনের ওই কাজের জন্য নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। গত 2-3টা দিন আর তার অফিসে যায়নি, শুধু বাসায় শুয়ে থেকেছে আর পেটে বালিশে মুখ গুজে কান্না করেছে। সেদিনের করা অন্যায় থেকে আজকে বুঝতে পারছে যে একটা ছেলের জীবনটাও ঠিক কিভাবে নষ্ট করে দিয়েছে। তুয়ার আব্বু বিষয়টা জানতে পেরেছে বাসায় আসার পরেই, কারণ উনি ঈশানের খোঁজ খবর নিয়েছিল। তারপরও তুয়াকে আর বিষয়টা বলেনি, কিন্তু মেয়ে যে ঈশানের বাসায় অবধি গিয়ে সবটা জানতে পারবে সেটা উনি ভাবতে পারেননি। সেদিন তুয়ার আব্বু ওর রুমে আসে আর এসে দেখে তুয়া কান্নাকাটি করছে। ভদ্রলোক মাথায় হাত রাখতেই তুয়া কান্না করে আব্বুকে সবটা বলতে লাগলো। তুয়া আব্বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জানো তো? আমি এত বড় পাপ করে ফেলেছি যার জন্য একটা ছেলের জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। ও এখন কোথায় আছে জানো? আমি কি
একটা অন্যায় করে ফেললাম বলো তো? সব আমার জন্যই হয়েছে, তাই না বলো? আমি এত বড় অন্যায় করতে পারলাম কি করে? আবু, আবু বলো না যে ও ঠিক হয়ে যাবে। ও এমন করে শুয়ে আছে, আমার দেখতে খুবই বেশি কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় বাজে আর খারাপ একটা কাজ করে ফেলেছি। আমি এই অন্যায়ের কি করে প্রায়শ্চিত্ত করব বলো না আব্বু? আমার আমার রাগ, জেদ আর অহংকার থেকে আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু কিন্তু সেদিন যখন ওর বাসায় গেলাম, ওর আব্বু আম্মু আর ওর পরিবারের পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে মানুষের জীবনের করা কিছু ভুল থাকে, আর সেই ভুলটা আমি সেদিন করেছি। আমি আমি রাগের মাথায় এত বড় অন্যায় করেছি, যার জন্য ছেলেটার আজকে এই অবস্থা। সব সব আমার জন্য হয়েছে, তাই না বলো? আবু, এই ভুলটা আমি কি করে শুধরাবো? আমি বারবার ভুল করে ফেলি, কিন্তু আজকের এই ভুলটা আমি কি করে শুধরাবো? আবু বলো প্লিজ, চুপ করে থেকো না। দেখো মামনি, যেটা ভুল হয়েছে সেটা বোঝানো সম্ভব না। আর উপরওয়ালা চেয়েছে বলে ছেলেটা বেঁচে আছে, না হলে সেদিনই হতো। না না আব্বু, তুমি এমন কথা বলো না প্লিজ। ওর কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে, তাই না বলো? সত্যি করে বলো না, ও সুস্থ হয়ে যাবে। আব্বু অনেকক্ষণ যাবৎ বোঝালো, তারপরও মেয়েটা কান্না করেই চলেছে। আব্বু ওর মাথায় হাত বোলাতে বোলাতেই বলল, আমি সবাই বুঝতে পারছি, কিন্তু তুমি কাঁদছো কেন? ও অসুস্থ, ওর লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ভেবে তুমি কাঁদছো কেন? সত্যি করে বলো তো। তো আব্বুকে ছেড়ে দিল। কিছুক্ষণ বাদে উঠে ওয়াশরুমে চলে গেল। আব্বুর বিষয়টা বুঝতে পারলো না, হয়তো এক অজানা ভয় আর অপরাধ বোধ থেকে মেয়েটা কাঁদছে। একটা সপ্তাহ মাঝে কেটেছে, আর এই একটা সপ্তাহ তোয়া বাসা থেকে তেমন বেরোয়নি। ওর বান্ধবীদের সাথে সবটা শেয়ার করেছে। ওর যে বান্ধবী থেকে এরকম কথা শুনেছিল, সোনিয়ার সাথে সবটা শেয়ার করলে মেয়েটা ওকে বলে ঈশানের পরিবারকে হেল্প করতে। তোয়া যে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত হলেও যেন ওর পরিবারের দিকে নজর রাখে। তোয়া ভাবে যে অন্যায়টাও করেছে সে, অন্যায়ের জন্য ঈশানকে হেল্প করবে। আর যতদিন পর্যন্ত না ওর সুস্থ স্বাভাবিক লাইফে ফেরে, ততদিন অবধি ঈশানের পাশে থাকবে। তোয়া সেটাই করেছিল। পরদিন ঈশানের বাসায় যাওয়ার পর তোয়া বাসায় যায়। সেদিন ঈশানের বাসায় যাওয়ার পর ঈশানের বোন দরজা খুলে দেয়। তারপর ওর আম্মুকে ডেকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। তারপর জানতে পারে এটাই ঈশানের অফিসের ম্যাডাম। তখন ঈশানের বোন বলতে লাগলো, আপনি এখানে কেন এসেছেন? নাকি দেখতে এসেছেন আর আমার ভাই যেটুকু বেঁচে আছে আপনি সেটুকু ওকে মেরে দিতে চান? আর কি চাই আপনার? আমার ভাইটাকে অর্ধেকটা তো মেরেই ফেলেছেন। আর কি চাই আপনার? সত্যি করে বলুন তো, আমরা কি এমন অন্যায় করেছিলাম যার জন্য এত বড় শাস্তি দিয়েছেন সেদিন আমার ভাইটাকে? তোয়া বুঝতে পারলো যে ঈশানের পরিবার ওর সম্পর্কে সবটা জেনে গেছে। হয়তো ঈশানের কলিগরা এসব বলে দিয়েছে। ওরা জানতে পারার পর বাসায় এসেছিল। তোয়া ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের আম্মুর পায়ের কাছে বসে পড়ে। ওনার পাগুলো জড়িয়ে ধরতে গেলে আম্মু পা সরিয়ে নেয়। মেয়েটাকে জোর করে টেনে উঠিয়ে একটা জায়গায় নিয়ে বসায় আর বলতে আরম্ভ করে, দেখো মামনি, যেটা হয়েছে সেটার জন্য কারো উপর আমরা রাগ করে নেই। আমার ছেলের কপালে হয়তো এমনটাই ছিল, আর সেটা জন্যই তুমি খামোকা কান্নাকাটি করো না মামনি। তুমি আবার কেন এসেছো এখানে? আন্টি, আন্টি আমি ভুল করেছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। আমি আমি অন্যায় করেছি, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি না অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে অন্যায় করেছি, সেই অন্যায়ের জন্য আমাকে একটু একটু প্রায়শ্চিত্ত করতে দাও। আমি কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত না ঈশান সুস্থ হয় ততদিন পর্যন্ত আমি ওর পাশেই থাকবো। যেদিন ওর জ্ঞান ফিরে আসবে, আমার সাথে কথা বলবে, আমি মাফ চাইবো, দেখবে ও আমাকে মাফ করে দিবে। ঈশান অনেক ভালো ছেলে, আমি জানি। আমি যে অন্যায় করেছি তার জন্য ও আমাকে ঠিকই মাফ করে দেবে। ঈশান যেদিন বলেছিল যে আমি এরকম না করলেও পারতাম, আমি অন্যায় করেছি, আর আজকে থেকে সেটা প্রায়শ্চিত্ত করবো। আপু, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। দেখো ছোট আপু, আমি তো তোমার বোনের মতো। আমার না আম্মু নেই, ছোটবেলা থেকে আম্মু ছাড়া বড় হয়েছি, তাই বিগড়ে গিয়েছিলাম। কিন্তু আব্বু সেদিন থাপ্পড় দিয়ে বুঝিয়েছে যে আমি কত বড় অন্যায় করেছি। তুমি প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। দেখো আমি তোমার ভাইকে সুস্থ করে তুলবো, আর ওর প্রতি যে অন্যায় করেছি সেটা থেকে ওকে সুস্থ করে তুলবো। দেখো সবটা একদিন ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না,
কি ঠিক করে দেবেন আপনি? এই অসুস্থ ভাইটাকে সুস্থ করে দিতে পারবেন? আমাদের পুরো পরিবারটা অচল হয়ে গেছে, সেটাকে সচল করে দিতে পারবেন? আমার একটা মাত্র ভাই, আমাদের একমাত্র আশা ভাষার, ওকে ঘিরে আমাদের যত চিন্তা চেতনা ছিল, আপনার জন্য সব নষ্ট হয়ে গেছে। এখন এসে আপনি বলছেন সব ঠিক করে দেবেন? এত সহজ সব কিছু ঠিক করে দেওয়া? আপনার সাথে এমন কিছু হলে পারতেন সবটা সহ্য করতে? আপনারা বড়লোকেরা শুধু পারেন সব কিছু বিগড়ে দিতে, কিছু ঠিক করতে পারেন না। আপনারা শুধু পারেন মানুষের সাথে মিসবিহেভ করতে, মানুষকে ছোট করতে। হ্যাঁ, যেমন করে করেন আমার ভাইটাকে, তারপর এরকম অর্ধমৃত অবস্থায় বাসায় ফেরত পাঠালেন। আপনার যদি এতই সমস্যা ছিল তাহলে কেন পারলেন না ওকে অফিস থেকে বের করে দিতে? তারপরও এত বড় একটা শাস্তি কেন দিলেন আমার ভাইটাকে? সুইটি অনেকক্ষণ যাবৎ নিজের মনের ভিতর থাকা চাপা রাগ আর কষ্টের বহিঃপ্রকাশ করতে লাগলো। একটা পর্যায়ে তোয়া সুইটিকে দু হাতে জড়িয়ে ধরতেই সুইটি কেঁদে কেঁদে ওর কষ্টের কথাগুলো বলতে লাগলো। ওদের পরিবারের এখন বেহাল দশা। মেয়েটা এখন টিউশনি করে পুরো পরিবারটা চালাচ্ছে। ঈশানের ইনকামটা দিয়েই ওরা চলতে পারত, কিন্তু সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। ঈশান জব করে যেটুকু জমিয়েছিল সেটুকু ও চিকিৎসার পিছনেই গেছে। অসুস্থ বাবা, তার উপর পুরো সংসারটার দায়িত্ব এখন এই পিচ্চি মেয়েটার উপর। সব কিছু শোনার পর তোয়ার মরে যেতে ইচ্ছে করছে। কে একটা অন্যায় করে ফেললো, এত বড় পাপ ওর দ্বারা কিভাবে হলো? তোয়া সেটা ভেবেই কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি, ছোট আপু, আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো। দেখো, ঈশান যে জবটা করতো ওই জায়গায় তুমি জব করবে, তো তুমি আমাদের অফিসে যাবে, আমি তোমাকে একটা জব দিব, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি জানি তোমরা, আমি হেল্প করে সেটা নিবে না, কারণ এই মুহূর্তে তোমরা আমাকে বিশ্বাস করো না, আমাকে অনেক বেশি ছোট ভাবছো। দয়া করে আমার এইটুকু কথাটা বিশ্বাস করো। আমি চাইছি ঈশান আবার সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসুক। তোমরা আমার কথাটা একটু বিশ্বাস করে দেখো, আমি সব ঠিক করে দিব আন্টি। তোয়া গত 1 মাস যাবৎ ঈশানের বাসায় আসছে, তবে ঈশানের সাথে দেখা করতে পারলেও তোয়া ওর বোনকে মানাতে পারছে না। তোয়া ভেবেছে মেয়েটাকে অফিসে নিয়ে গিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দিবে, যার জন্য অনেক কান্নাকাটি পর্যন্ত করেছে। ঈশানের আম্মু আর বোনের পায়ে পর্যন্ত ধরতে গেছে, কিন্তু ওরা নির্দয় হলেও ওকে এত ছোট করে কথা বলেনি, যার জন্য তোয়ার খারাপ লাগবে। দুজনেই শুধু কান্নাকাটি করে নিজেদের মনের কষ্টের কথাগুলো প্রকাশ করেছে। তোয়া দেখেছে ঈশানের আপু কিভাবে বেডে পড়ে আছে, আর এই অবস্থায় এরকম একটা ছেলেকে কিনা ও এত বাজেভাবে আঘাত করলো। আর ঈশান এত কিছু লুকিয়ে রেখে হাসি মুখে সবার সাথে কথা বলতো, আর তোয়া কিনা সেই ছেলেটাকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিল। নিজেকে খুব বেশি অসহায় লাগছে আজকাল। তোয়ার কাছে মনে হয় এত বড় অন্যায়টা ও করতে পারলো কি করে। শেষ যেদিন তোয়া ঈশানের বোনের পায়ে হাত ধরতে গেল, সেদিন আম্মুর কথাতেই মেয়েটা রাজি হয়। তবে রাজি হলেও বলেছে যদি ওর ভাইয়ের মতো কিছু করতে চায় তাহলে ও সেখান থেকে চলে আসবে। পরদিন তোয়া সুইটিকে অর্থাৎ ঈশানের ছোট বোনটাকে অফিসে নিয়ে যায়, তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর পরিচয় করানোর এক পর্যায়ে বলে, আজকে থেকে সুইটি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ও সবসময় আমার সাথে থাকবে, আমাকে কখন কি করতে হবে সেটা দেখিয়ে দেবে। তোয়া জানে পৃথিবীটা কত কঠিন। এই ছোট্ট মেয়েটার প্রতি যে মানুষের বাজে দৃষ্টি পড়বে সেটা তোয়া ভালোভাবেই জানে। ওকে সবসময় ছোট বোনের মতোই কাছে রাখার চিন্তা ভাবনা করলো। মেয়েটা সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষ করেছে, আর এত বড় দায়িত্ব কেনই বা দিবে। তাই ওরই কেবিনের মধ্যে একটা কেবিনের ব্যবস্থা করে দিল। তোয়া এরকম মহানুভবতা দেখে প্রথমে যদি ভেবেছিল যে ওদেরকে সাহায্য করছে, কিন্তু পরবর্তীতে তোয়া ওকে অনেক বোঝালো, বলল যে অন্যায় করেছে সে প্রায়শ্চিত্ত করার জন্য হলেও ওকে এখানে থাকতে হবে। আস্তে আস্তে ঈশানের বোন আর তোয়ার মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঈশানের বাসাতে তোয়ার যাতায়াতটা অফিসের সবার ভালো চোখে না দেখলেও তোয়া সবাইকে সাবধান করে দিয়েছে এসব বিষয়ে কোনো আজে বাজে কথা না বলতে। তোয়া প্রথমে সুইটির বিশ্বাসে জিততে পারছিল না, কারণ ওর ভাইয়ের সাথে এত বড় একটা অন্যায় করার পরে হয়তো মেয়েটা ওকে বিশ্বাস করতে পারছে না।
কিন্তু অনেক চেষ্টার পর মেয়েটাকে বিশ্বাস করাতে পারলেও যে ও ওদের কোনো ক্ষতি চায় না, যেটা করেছে নিজের অজান্তেই আর ভুল করেছে, তাই সে ভুলের প্রায়শ্চিত্ত এখন করতে চায়। 2 মাস বাদ ঈশানের বাসায় তোয়ার প্রতিনিয়ত যাতায়াত হয়ে গেল। তোয়ার আব্বু এসব দেখার পর ওকে জিজ্ঞেস করেছিল যে ও কেন এসব করছে। তখন মেয়েটা বলেছে, দেখো আব্বু, আমি অন্যায় করেছি। তোমার ভাষ্যমতে এত বড় একটা অপরাধ করার পরেও কি আমার সেটার সাজা হবে না? আমি চাইছি ঈশান সুস্থ হয়ে উঠুক। আমি ওর কাছে মাফ চেয়ে নেব। কাউকে এত কষ্ট দেখে আমি এটা সহ্য করতে পারছি না, আর ভালো থাকতেও পারছি না। নিজের কাজের জন্য নিজেকে অনেক বেশি ছোট মনে হয় আজকাল, তাই আমি ওদের একটু সাহায্য করছি। তুমি এইসব বিষয় নিয়ে আবার অন্য কিছু ভেবো না প্লিজ। তুমি তো বলতে যে মানুষের পাশে দাঁড়াতে, সাহায্য করতে, অন্তত তুমি আমাকে বাধা দিবে না, আমি সেটা আশা করছি। তোয়ার আব্বু মেয়ের কথা শুনে অনেক বেশি খুশি হয়। ভাবে যে মেয়ে যেহেতু ভালো কাজ করতে চাইছে তাহলে আর বাধা দিবেই বা কেন। মাঝে কেটে গেছে 6টা মাস। এই 6টা মাসে তোয়া প্রতিনিয়ত ঈশানের বাড়িতে প্রতিনিয়ত এগিয়েছে। আর প্রথম দিকে তোয়ার ঈশানের বাসাতে যাতায়াতটা সবাই বাজেভাবে নিলেও পরবর্তীতে এসব নিয়ে আর মাথা ঘামায়নি। কারণ একদিন তোয়ার ঈশানের বাসায় যাবার সময় শুনেছিল আর বাসার চারপাশের সবাই গুজুর ফুসুর করছে। এসব শোনার পর তোয়ার সবাইকে বেশ কড়া কণ্ঠে কিছু কথা শোনাতেই তেমন কেউ আর কিছু শুনতে পায়নি। তোয়া জানে মানুষ ওর পিছনে বাজে কথা বলে। মানুষের কাজ হচ্ছে মানুষকে বাজে কথা শোনানো, আর যাদের কাজ হচ্ছে মানুষকে ছোট করে কথা বলা, ছোট করা, তারা সারাদিন এসব নিয়েই পড়ে থাকে। মানুষকে কষ্ট দেওয়াটাই তাদের একটা মূল লক্ষ্য। কাকে কিভাবে ছোট করা যায়, কিভাবে কাকে দমিয়ে রাখা যায়, এসবই মানুষ চিন্তা করতে থাকে। তোয়া নিজের কাজটা বন্ধ রাখেনি। প্রতিনিয়ত ঈশানের বাসায় আসে আর প্রত্যেক দিন ঈশানের সাথে সময় কাটায়, কথা বলার চেষ্টা করে। ছেলেটা যে পাথরের মূর্তির মতো পড়ে থাকে, তো আর এসব দেখতে ভালো লাগে না। কেন জানি মনে হয় ছেলেটা যদি একবার উঠে বসতো, ওর সাথে সেদিনের মতো একটু রাগীভাবে কথা বলতো, তাহলে তো অনেক বেশি খুশি হতো। এটাই ভেবে যে হয়তো ঈশান ওর সাথে রাগারাগি করলেও একটা সময় ওকে মাফ করে দিবে। গত 6টা মাসে তোয়া কতবার ঈশানের কাছে এসেছে, প্রতিনিয়ত ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করেছে। তোয়া সেটা নিজেও জানে না। তো প্রত্যেক দিন একবার অন্তত ঈশানের কাছে এসেছে। তোয়ার মনে হয় এই পরিবারটা এখন ওর হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত তোয়া ওদের সাথে সময় কাটায়। তোয়ার পরিবারে আব্বু ছাড়া তেমন কেউ নেই, তাই তো আর তেমন করে বাসায় থাকে না। অফিসের ফাঁকে ফাঁকে প্রতিনিয়ত ঈশানের বাসায় আসে আর ছেলেটার সাথে কথা বলতে আরম্ভ করে। কিন্তু কেন জানি এখন তো আর মনে হয় যে ও এখন আর ঈশানের সাথে শুধু নিজের কর্মের কিংবা অন্যায় অপরাধ বোধ থেকে দেখা করতে আসে, তেমনটা নয়। এখানে এখন মেয়েটা ঈশানের প্রতি কিছু তো একটা ফিল করে, কিন্তু এরকম জড়বস্তু ন্যায় পড়ে থাকা একটা ছেলের প্রতি কিনা শেষ পর্যন্ত এরকম অনুভূতি তৈরি হবে তোয়া সেটা ভাবতেও পারেনি। প্রতিদিনের মতো তোয়া আজকেও এসে ঈশানের পাশে বসেছিল, আর ঠিক তখনই ওর মনে হতে লাগলো এভাবে চুপ করে আর কতদিন থাকবে। চুপ করে থাকলে হয়তো ঈশানের সুস্থতাটা তাড়াতাড়ি হবে না। তাই তোয়া বারবার করে ঈশানের সাথে কথা বলার কিংবা স্বামীর সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। বিশ্বাস করো ঈশান, আমি না তোমাকে অমন করে কষ্ট দিতে চাইনি। সেদিন যে কি হয়েছিল জানি না, তবে তোমাকে কষ্ট দেওয়ার পর বুঝতে পেরেছি সেদিন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। কারণ এত বড় একটা অন্যায়ের বোঝা আমি বইতে পারছি না। এসে তুমি প্লিজ উঠে বসো, আমার সাথে একটু কথা বলো। সেদিনের মতো রেগে হলেও আমাকে হাজারটা কথা শোনাও, আবার আমাকে আরেকটা থাপ্পড় মারো। আমি বুঝে গেছি যে তুমি ছাড়া আমার জীবনটা অচল হয়ে গেছে। তোমাকে কেন এমন করে সবসময় দেখে রাখতাম, সবসময় মেয়েদের থেকে দূরে রাখতাম, অন্য মেয়েদের সাথে কেন তোমাকে সহ্য করতে পারি না সেটা আমি বুঝে গেছি। কারণ আমি তোমায় ভালোবাসতাম ঈশান, আর সেটা তোমাকে বলতে পারিনি আর বুঝতে পারিনি। তোমার এই পরিস্থিতিতে এসে আমার মনে হয়েছে যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এত বেশি ভালোবাসি যে এখন তোমাকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না। আমার বারবার মনে হয় তোমার কাছে ছুটে আসলে তুমি একটা দিন ঠিকই উঠে বসবে, সবার সাথে কথা বলবে, আর দিন শেষে আমি তোমার কাছে মাফ চাইবো। তখন ঠিক তুমি আমাকে অন্তত আর যাই হোক দূরে সরিয়ে দিবে না।
অন্তত আমাকে আমাকে একটাবার মাফ করে দিবে। আমি ঠিক তখনই তোমাকে আমার ভালোবাসাটা প্রকাশ করব। আমি বলে দিব আমি ঠিক তোমাকে কতটা ফিল করি আর কতটুকু ভালোবেসে ফেলেছি। বিশেষ করো ঈশান, তোমাকে ছাড়া আমার একটা দিনও কাটে না। তুমি আমি আমি থাকতে পারি না। বাসায় মনে হয় যে তোমার কাছে বারবার ছুটে আসি, হয়তো একটু বাদেই তুমি কথা বলবে, কিন্তু তুমি কথা বলো না। যেন 6টা মাস কেটে গেল, এর মাঝে তুমি একটা দিনও কথা বলোনি। আমার খুব বেশি কষ্ট হয় জানো। আমি কাউকে বলতে পারি না যে আমি এখানে বারবার কেন ছুটে আসি। প্লিজ একটাবার উঠো, আমার সাথে একটু কথা বলো, একটু পর আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো আমি আর পারছি না এই অপরাধ বয়ে বেড়াতে। সবসময় মনে হয় জীবনের সবচেয়ে বড় অপরাধটাই করেছি, সেদিন তোমার সাথে তর্ক করে আর তোমাকে এমন করে আঘাত করে। আর সেই জন্যই হয়তো ওপরওয়ালা এখন আমাকে এত বড় কষ্টের মুখোমুখি ফেলেছে। জান পাখি, একটাবার উঠো না, একটু কথা বলো আমার সাথে। আমার যা সহ্য হচ্ছে না। প্লিজ ঈশান, তুমি একটাবার উঠে আমার সাথে কথা বলো, একটু কথা বলো। দেখো আমি সত্যি অনেক বেশি ভালো হয়ে যাব। এরপর থেকে আর কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি তুমি যা বলবে, তুমি যেই মেয়ের সাথে কথা বলতে চাও বলতে পারো। শুধু শুধু দিন শেষে আমাকে একটু ভালোবেসো, নিজের সাথে মিশিয়ে রেখো। দেখো আমি অনেক ভালো হয়ে যাব। তারপর একটাবার কথা বলে দেখো প্লিজ জান। তুয়া কাঁদতে কাঁদতে ঈশানের একটা হাত কপালের সাথে ঠেকিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। এরই মাঝখানে কেউ একজন কাঁধের উপর হাত রাখতেই তোয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হলো। ও কেমন যেন চুপচাপ হয়ে গেল, ফুপিয়ে উঠে একটু চুপচাপ হয়ে গেল, বোঝার চেষ্টা করলো কে এসেছে। তারপর যখন আলতো করে চোখ জোড়া উঠিয়ে পিছনের দিকে ফিরলো, খেয়াল করলো সুইটি পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তোয়া আবারও ফুপিয়ে উঠল আর বারবার করে ওর ভাইয়াকে উঠে আসতেই বলতে লাগলো। সুইটিকে দেখেই যেন তোয়া আবেগটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ও বলতে আরম্ভ করলো, ছোট আপু, তোমার ভাইয়াকে উঠতে বলো না। আমি এত বড় অন্যায় করেছি যে শাস্তি দিতে বলো, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিতে বলো। ও কেন ওঠে না বলো তো? আমি এত ভালোবাসার কথা ওকে বলি, ও কেন আমাকে বুঝতে পারে না? আমি ওকে এতবার করে বলি আমাকে একটু বকাঝকা করতে। সেদিনের অন্যায় প্রায়শ্চিত্ত করবো বলে ওকে বারবার বলি যেন আমাকে একটু বকা দেয়, একটু যেন ভালোবেসে আগলে নেয়। আমি জোরে দূরত্ব কি করে চুপ করে টাকাটা সহ্য করতে পারছি না। আবু তুমি তোমার ভাইয়াকে একটা এটা করে বলো না উঠে বসতে। ওখানে বুঝতে পারে না যে ওর পাগলিটা কষ্ট হচ্ছে। তোয়া কান্না করে নিজের মন করা কথাগুলো প্রকাশ করতে লাগলো। একটা পর্যায়ে সুইটি আর তোমাকে উঠিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, কান্না করো না ভাবি, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো একটা সময় ভাইয়া ঠিকই উঠে আসবে আর তোমাকেও ভালোবাসবে। সুইটির মুখে ভাবি শব্দটা শুনে তোয়া কিছুক্ষণ যাবত তার দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় হাউমাউ করে কান্না করে সুইটিকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি জানি না তোমার ভাইয়া কখনো আর সুস্থ হবে কিনা, কিন্তু যদি না হয় তাহলে আমিও আর নিজেকে শেষ করে দেব। দেখো আমি আর ওই দূরত্ব মেনে নিতে পারছি না। আমি জানি না ওকে কখনো আবার স্বাভাবিক লাইফে দেখতে পাবো কিনা, তবে আমি চাই ও সুস্থ হয়ে উঠুক। আমি যে ওকে খুব বেশি ভালোবাসি আপু। আমি না ওই রাগী চেহারাটা আরেকটা বার দেখতে চাই। ওর ভালোবাসাটা আমি একটু খুব কাছ থেকে পেতে চাই। আম্মু মারা যাওয়ার পর থেকে না আমি খুব একা হয়ে পড়েছিলাম, তাই কখন কি অন্যায় করেছি সেটা নিজেও জানি না। সব সময় অহংকার দেখাতাম, অহংকারের বসে একটা সময় তোমার ভাইকে কষ্ট দিয়ে ফেললাম। দেখো আর সেই কষ্টের কারণে এখন তোমার ভাই আমার সাথে একটুও কথা বলে না। তোয়া অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলে একটু বাদে ঈশানের আম্মু এসে ওই মেয়েটাকে বোঝালো। উনিও জানেন যে মেয়েটা ঠিক কেন এ বাসাতে আসে। হয়তো ভাইয়া ঈশানকে অর্থাৎ ওনার ছেলেকে খুব বেশি ভালোবাসে বলে বুঝে শুনে মেয়েটাকে বাসায় পাঠিয়ে দিল। দুদিন পরের ঘটনা, তো অফিসের কাজে বাইরে গিয়েছিল আর ঠিক তখনই সুইটির নাম্বার থেকে কল আসে। সুইটি কল করে জানালো ঈশানের জ্ঞান ফিরেছে আর ছেলেটা সবার সাথে কথা বলছে। এসব কিছু শোনার পর তোয়ার কাছে সবটা স্বপ্নের মতো মনে হয়েছিল। তারপর যখন সুইটি আবারও বিষয়টা জানালো তখন মেয়েটা চুপ করে থাকতে পারেনি, বলল এক্ষুনি আসছে। তোয়া
বাসার উদ্দেশ্যে ফিরতে আরম্ভ করে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারপর যখন ঈশানের বাসার ভিতর আসে তখন সুইটিকে ঈশানের কথা জিজ্ঞেস করলে মেয়েটা ওকে ঈশানের রুমে নিয়ে আসে। ছেলেটা আধা শোয়া হয়ে বসে আব্বুর সাথে কথা বলছে। তোয়া দৌড়ে আসে, ঈশানের সামনে দাঁড়ায়। মেয়েটাকে নিজের সামনে দেখে ঈশান অবাক হয়ে যায়। ও এখানে কেন সেটাই ভাবে। ঈশান আর এক মুহূর্ত চুপ করে থাকতে পারে না। তোয়াকে রেখে উঠে বসার চেষ্টা করলে তখন তোয়া মুখে হাত দিয়ে কেঁদে ফেলে আর বলতে আরম্ভ করে, তুমি তুমি সুস্থ হয়ে গেছো? এখন থেকে দেখবে আমি সব ভুল শুধরে নেব। এবার আমাকে একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। আমি যে অন্যায় করেছি তার জন্য তোমার কাছে হাত জোড় করে মাফ চাইছি। আর কখনো এমন ভুল হবে না। প্লিজ একটাবার আমার সাথে কথা বলো। এ কি, আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? আর কি চান আমার কাছে? একে তো আমার লাইফটাকে শেষ করে দিয়েছেন। প্রায় একটা বছর আমি বেডে পড়েছিলাম, এখন আসেন আবার কৃতজ্ঞতা দেখাতে? নাকি আপনি মজা দেখতে এসেছেন? আমি বেঁচে আছি সেটা আপনার সহ্য হচ্ছে না? দেখুন ম্যাডাম, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আপনি এখানে কেন আসছেন। আপনি আবার নিশ্চয়ই কোনো নাটক সাজাতে এসেছেন, তাই না? আপনার এসব নাটক আম্মু আব্বু বিশ্বাস করলেও আমি বিশ্বাস করছি না। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন, আর ভুলেও আমার বাসায় আসবেন না। আপনার এসব নাটক আমি আর দেখতে চাই না। আপনার এই মুখটাও আমি আর দেখতে চাইছি না। আপনার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আমি হয়তো বেডে পড়েছিলাম। কতদিন মানুষের সামনে হয়তো মাথা তুলেও দাঁড়াতে পারতাম না। সব কিছু আপনার জন্য হয়েছে। আমার পুরো পরিবারটা ভেসে যাচ্ছিল, সেটা শুধু আপনার জন্য। ঈশান আমার কথা। তোয়া কথাটা শেষ করতে পারল না। তার আগে ঈশান পাশে থাকা একটা গ্লাস ছুঁড়ে ফেলে দিল আর কড়া কণ্ঠে বলতে আরম্ভ করলো, দয়া করে এখন অন্তত আমাদের মাফ করে দিন, আর আসবেন না এখানে। আপনার মুখটা দেখাও আমার জন্য পাপ। আপনি যে অন্যায় করেছেন, তারপরে যে আপনার সাথে আমি কথা বলছি, সেটাই আপনার জন্য অনেক। দয়া করে এখান থেকে চলে যান। আপনি যদি সত্যি কোনো ভালো করে সন্তান হয়ে থাকেন, তাহলে ভুলেও আর আমার সামনে কোনো দিন আসবেন না। তাহলে আমি ভুলে যাব আপনি একটা মেয়ে। ভাইয়া তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, চলে যেতে বলো নাকে। উনি যেন আর ভুলেও আমাদের বাসাতে না আসে। ওনার মুখ দেখাটাও পাপ। যে অন্যায় করেছে, তারপর যে আমি ওনার সাথে কথা বলছি, সেটাই অনেক। তোয়া ঈশানের একটা হাত ধরতে গেলে ছেলেটা এক ঝটকায় হাতটা সরিয়ে দিল আর বলতে আরম্ভ করলো, আপনি কি চান, আমি মরে যাই? আপনি যদি সেটা চান তাহলে সরাসরি বলে দিন। যদি তা না চান তাহলে আমার চোখের সামনে আর কখন আসবেন না। আপনার মুখটা আমি আর দেখতে চাই না। আপনি যদি আবার আমার সামনে আসেন, তাহলে সত্যি আমি নিজের কোনো ক্ষতি করে দেব, দেখবেন। তোয়া মুখে হাত দিয়ে কেঁদে ফেলল। তারপরও ঈশানের মনে কোনো প্রকার মায়া হলো না। ঈশান হাজারটা কথা শোনালো। মেয়েটা ওর পায়ে ধরতে গেলে ছেলেটা পাগুলো সরিয়ে নিল। তারপর শেষে আবারও ওকে বলল যেন চোখের সামনে না আসে। এবার তোয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ঈশান আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। আর কখনো তোমার চোখের সামনেও আসবো না। প্লিজ ডান পাখি, আর এরকম কথা কখনো বলো না। তোমার তোমার কিচ্ছু হবে না। তুমি ভালো থাকবে। আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার ভালোর জন্য তোমাকে ছাড়তেও পারি। ঈশান সেদিন মেয়েটা যাওয়ার দিকে তাকিয়েছিল। রাগ করে থাকলেও জিজ্ঞেস করতে পারেনি যে কেন মেয়েটা ওর কাছে এসেছিল, কী জন্য এসেছিল। তারপর ঈশানের বোন ওকে সবটা জানালো। মেয়েটা ওদের কতটুকু হেল্প করেছে আর কিভাবে ওদের আগলে রেখেছে, আর ওকে একটা জব পাইয়ে দিয়েছে। সবটা শোনার পর ঈশান চুপ করেছিল। তারপর যখনই বোনের কথাগুলো উপেক্ষা করে চলে যেতে নাই, তখন ওর বোন বলেছিল, সব কিছু জানার পরও মেয়েটা তোকে এত ভালোবাসে, সেটা বোঝার পরও তুই তাকে এমন করে এড়িয়ে যাবে? ভাইয়া তাহলে তুই আমাকে কি বলতে চাচ্ছিস বোন? মেয়েটা তোকে ভালোবাসে, অন্যায় করেছিল সেটার জন্য আমরা পর্যন্ত ওর উপর রেগেছিলাম। এখন আমরা ওকে মাফ করে দিয়েছি। তুই কয়েকটা দিন রাগ করে থাকলেও দেখবি একটা সময় তোর রাগটাও কমে যাবে। বলছি কি ভাইয়া, তুই অন্তত একটাবার ভাবির কথাটা একটু ভেবে দেখ। ভাবি ভুল করেছে, তার জন্য আমরা ওকে শাস্তি দিয়েছি। এখন তুইও যদি রাগ করে থেকে ভাবিকে দূরে সরিয়ে দিস, তাহলে না ভালো থাকতে পারবি তুই, আর সবটা জানার পর যখন ভাবির বিয়ে হয়ে যাবে তখন ভাবিও কষ্ট পাবে। ঈশান একটু চুপ করে থেকে বোনের মুখের পাশে সেদিন হাত রেখে বলেছিল, বোন,
আমরা সবসময় যা চাই তা হয় না, আর কিছু জিনিস আমাদের হাতের মুঠোয় এসে দাঁড়ালেও সেটা নিজের করে নিতে হয় না। ভাইয়া এমন কথা কেন বলছিস? আমাকে সবটা বুঝিয়ে বল। আমি তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। সত্যি তো এইটাই যে আমার কোনো যোগ্যতা নেই ওনাকে ভালোবাসার। তুই তো জানিস না বোন, ওনাকে আমি অফিসে আসার পর থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। উনি অফিসের বসের মেয়ে, এত বড় লোকের মেয়েকে আমার কি যোগ্যতা আছে ভালোবাসার? তার দিকে তাকানোর মতো সুযোগটা আমার ছিল না। অনেকবার করে নিজেকে বুঝিয়েছি যে এইসব প্রেম ভালোবাসার মধ্যে আমার মতো ছেলে জড়ানো ঠিক না। আমি অনেকবার চেষ্টা করেছি ওনার থেকে দূরে থাকতে, কিন্তু উনি ততবারই আমাকে কাছে ডেকে নিতেন। আর তারপরই এমন কিছু হলো, আমি চাইতাম উনি আমাকে ঘৃণা করুক, সেটাই হয়েছিল। আর এত বেশি ঘৃণা করেছে যার জন্য আমাকে অফিস থেকেও বেরিয়ে আসতে হয়েছে। আমার কোনো যোগ্যতা নেই বোন ওনাকে ভালোবাসার, ওনার ভালোবাসা পাবার। উনি অনেক বড় লোকের মেয়ে, উনি অন্য কোথাও অন্য কাউকে ভালোবেসে সুখে থাকুক, আমি সেটাই চাই। সেদিনের পর সুইটি চাকরিটা কন্টিনিউ করলেও কখনো আর ঈশানের তোয়াকে কোনো কিছু বলেনি। তোয়া ম্যাডামকে বারবার জিজ্ঞেস করলেও তখন সুইটি চুপ করে থেকেছে। মেয়েটা ওর সামনেই কেঁদেছে, তারপরও কিছু বলতে পারেনি। ওর ভাইয়া চুপচাপ মেয়েটার থেকে দূরে সরে গেছে। আর সরে যাবে নাই বা কেন? এত বড় লোকের মেয়েকে ভালোবাসার মতো যোগ্যতা যে ওর নেই, ঈশান সেটাই মনে করে। তারপর পার হয়ে গেল মাঝে আরও 6টা মাস। এই 6টা মাসে ঈশান নিজেকে গুছিয়ে নিয়েছে। ভেবেছে যা হবার নয় তা নিয়ে চিন্তা করাটাও অন্যায়। এরই মাঝখানে তোর আব্বু ওর বিয়ের কথা বললে মেয়েটা বিয়ে করতে চায়নি। জোরপূর্বক ওকে বিয়ে দেওয়ার কথা বললে মেয়েটা কান্নাকাটি জুড়ে দেয়। তারপর ওর আব্বু অনেক চেষ্টা করে ওকে বুঝিয়েছে বিয়ের জন্য। তারপর আপুর ইমোশনালি ব্ল্যাকমেলের জন্য তোয়াও ভেবেছে যেহেতু ঈশান ওর কাছে ফিরে আসবে না, 6টা মাসের অপেক্ষায় যে ওর জন্য যথেষ্ট ছিল না। তারপর তোয়ার রাগ করে এক প্রকার ওর আব্বুকে বলে দেয় ও বিয়েতে রাজি আছে। তারপরে আব্বু তোয়ার জন্য অনেক ভালো একটা ছেলে দেখে, ওর বিয়ে ঠিক করে দেয়। তোয়া ভাবেনি আর কখনো ঈশানের সাথে কোনো দিনও দেখা হবে কিংবা ওকে সামনে থেকে দেখতে পাবে। আর এই 6টা মাসের মধ্যে ঈশান অনেক চেষ্টার পর একটা চাকরির ব্যবস্থা করতে পেরেছিল। আর চাকরিটা পাওয়ার পর থেকে আবারও সেখানে নিজের মতো করে কাজ করে বসের অনেক প্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই অফিসে আসার পর থেকে কোনো মেয়ের সাথে কথা বলেনি, তেমন করে তাকায়নি। ভয় লাগে ওই ঘটনার পর থেকে যদি আবারও কেউ মান সম্মানের দিকে হাত বাড়ায়, এমন একটা নাটক দ্বিতীয়বার হবে না তার কি গ্যারান্টি আছে? তাই সব সময় মেয়েদের থেকে দূরে সরে থাকতো। এমনকি নিজের কাজ ছাড়া অন্য কারোর সাথে তেমন করে কথাও বলেনি। কাজের এক্সপিরিয়েন্স থাকায় অফিসে এসে কাজ করতে অসুবিধা হয়েছে। আর অফিসের বস ঈশানের কাজ আর সততা দেখে মুগ্ধ, তাই একে একে ওকে পদোন্নতি দিয়ে 6টা মাসের মধ্যেই অফিসের ম্যানেজার করে দিয়েছে। ঈশান অবাক হয়েছিল, ভেবেছিল আবার মানুষের নজরের রসাতলে পড়বে কিনা, কিন্তু তেমনটা হয়নি। গত 6 মাস যাবৎ ভালোই কাজ করছিল। এরই মাঝখানে সুইটি অনেকবার ওর ভাইয়াকে বলেছে তোয়া ম্যাডাম অর্থাৎ ওর অফিসের বসের বিষয়টা ভেবে দেখতে। ঈশান ভেবে দেখা তো দূরে থাক, আর চিন্তাও করতে চায়নি মেয়েটার কথা। সুইটিও ভাইয়াকে বোঝাতে বোঝাতে ব্যর্থ, তাই রাগ করে আর কখনো এসব বিষয়ে কথা বলবে না বলে জেদ ধরে ওর ভাইয়ের সাথে এসব বিষয় নিয়ে কখনো কথা বলেনি। 6 মাসের মাথায় ঈশানের অফিসের বসের বিয়ে ঠিক হয়, আর বিয়ের সব দায়িত্ব ঈশানের উপর পড়ে। ঈশান ওনার খুব বিশ্বস্ত লোক হয়ে যায় কিনা, তাই লোকটার সব দায়িত্বই ঈশানকে দাঁড়িয়ে থেকে পালন করতে বলেছে। ভেবেছে এই কাজটা ও নিজের দায়িত্ব, তাই নিজের মন মতো করে কাজগুলো মনোযোগ সহকারে করেছে। অন্যদিকে ঈশানের বাসাতে ইনভাইট করা হলেও ঈশানরা কেউ যাবে না। সুইটি নাকি কোথাও একটা ইনভাইট আছে বলে আব্বু আম্মুকে নিয়ে সেদিকে চলে যায়। ঈশানও আর এসব বিষয় নিয়ে জানতে চায়নি। তারপর আর কি, ঈশান অফিসের বসের কথা মতো সব কিছু ঠিকঠাক করে বরপক্ষের হয়ে বিয়েবাড়িতে চলে আসে। বিয়েবাড়িতে আসার পর বুঝতে পারে যে এটা তোয়া ম্যাডামের বাসা, কারণ ভদ্রমহিলার বাসা ঈশান আগে থেকেই চিনত। আগের বস অর্থাৎ তোয়ার আব্বু অনেকবার ওকে নানা কাজের জন্য বাসায় আসতে বলেছে, আর তারপর থেকে ঈশান বাসাটা চেনে। কিন্তু তোয়া ম্যাডামের সাথেই যে ওর অফিসের বসের বিয়ে, ঈশান সেটা ভাবতেও পারেনি। আবার পরক্ষণে মনে হলো যে বড়লোকের সব বড়সড় ব্যাপার, এসব বিষয় নিয়ে ওকে মাথা ঘামালে চলবে না।
ঈশান তোয়ার বাসায় আসার সাথে সাথেই বোনের সাথে দেখা হয়। তখন সুইটি কিছু একটা নিয়ে ভেবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। অন্যদিকে তোয়াকে এই মুহূর্তে সাজানো হচ্ছিল, তখন সুইটি এসে ওর পাশে দাঁড়াতেই ভদ্রমহিলা একবার অসহায় চোখে তাকালে সুইটি বলতে লাগলো, আপু, ভাইয়া এসেছে। সুইটির কথাতে তোয়া উঠে দাঁড়ালো। সবার দিকে একবার তাকিয়ে থেকে মেয়েটার দিকে ফিরতেই তখন সুইটি আবারও বলতে লাগলো, আমার ভাইয়ার কথা বলছি। তোমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা ভাইয়ার নতুন অফিসের বস, আর সেই জন্যই ভাইয়া এখানে এসেছে। আমি সত্যি করেই জানতাম না ভাইয়ার অফিসের বসের সাথে তোমার বিয়েটা হচ্ছে, কিন্তু এখন দেখার পর অবাক লাগলো। তোয়া অনেকক্ষণ যাবৎ সুইটির সাথে কথা বললেও অনেক বোঝানোর পরও যখন মেয়েটাও জেদের কাছে অটল, উল্টো আরও সুইটিকে বলতে লাগলো, ঠিক আছে, যে ছেলেটার সাথে আমার বিয়ে, ওই ছেলেটাকে একটু ডেকে আনবে। তুমি বলবে আমার ওনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। কিন্তু আপু, এই মুহূর্তে কি উনি আসতে চাইবে? উনি তো স্টেজে বসে আছে, কিছুক্ষণ পরেই হয়তো খাবারের ব্যবস্থা করবে, আর তারপরই বিয়ে। বিয়েটা হলে তবেই না খাবারের ব্যবস্থা হবে। তুমি যাও, এক্ষুনি গিয়ে বলো আমি ডাকছি। আর যদি না আসতে চায় তাহলে আমাকে কল করে ফোনটা ধরিয়ে দেবে। সুইটি নিরুপায় হয়ে ঈশানের অফিসের বস অর্থাৎ তোয়ার হবু বরের কাছে চলে যায়। তারপর গিয়ে লোকটা সাইডে দাঁড়িয়ে উসখুস করতে থাকে। ভদ্রলোক বুঝতে পেরে বলতে লাগে, কি হয়েছে, কিছু বলতে চান আপনি? না মানে, আসলে ম্যাডাম আপনাকে ডাকছিল, বলছিল যে আপনার সাথে নাকি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। একটু বাদেই তো বিয়ে, এখন আবার কি গুরুত্বপূর্ণ কথা? বিয়ের পর বললে হয় না? আমি তো বলতে পারবো না স্যার, ম্যাডাম বলল যে খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি যেতেন তাহলে খুব ভালো হতো। ছেলেটা কিছু একটা ভাবলো। সুইটি লোকটার উত্তরের অপেক্ষা করতেই তখন ছেলেটা ওর পাশে থাকা লোকগুলোকে বলে উঠে গেল। তোয়ার রুমে এসে এবার ছেলেটা দেখলো ভদ্রমহিলা আগে থেকেই দাঁড়িয়ে আছে। এবার তোয়া লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু বিয়েটা হলে রাতে তো আমাকে পাবেন, আর বিয়েটা করলে তো আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিয়েটা হবে না মানে? আপনি কি আমার সাথে এই মুহূর্তে মজা করছেন মিস তোয়া? বিয়ের ঠিক আগ মুহূর্তে আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে রুমে ডেকে নিয়ে মজা করছি? যদি তাই মনে হয় তাহলে কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনাকে বিয়ে করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। ছেলেটা কিছুক্ষণ ধরে চুপ করে থেকে এবার ফিক করে হাসলো। ভদ্রলোক তোয়ার কথাগুলো সিরিয়াস নেয়নি, সেটা বুঝতে পেরেই তোয়া বেশ খানিকটা মেজাজ হারালো আর রেগেই বলতে লাগলো, মিস্টার রাকিব, আমি আপনাকে সত্যিটা বলতে চাইছি আর আপনি হাসছেন। আপনার এই হাসির কারণটা কিন্তু একটু বাদেই ফিকে হয়ে যাবে। আমি যেটা সত্যি সেটাই বলছি, আমার পক্ষে সম্ভব না আপনাকে বিয়ে করা। আমি যে ছেলেকে ভালোবাসি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আর যেই ছেলের কথা বলতে চাইছি সে আর কেউ না, আমার অফিসের ম্যানেজার ঈশান। লোকটার চোখ কপালে ওঠার উপক্রম হলো। এবার তোয়া আর এক মুহূর্ত দেরি না করে সব ঘটনা খুলে বলল। সবটা শোনার পর তোয়ার মুখের দিকে লোকটা তাকিয়ে রইল। তোয়া বুঝতে পারলো লোকটা বিয়েটা ভাঙতে চাইবে না, মান সম্মান বাঁচানোর চিন্তা করে হলেও জোর করে বিয়েটা করতে চাইবে। আর বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বলে সবটা এড়িয়ে যাবে, আরও হয়তো বলবে বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা থাকে। তাই তোয়া বলতে লাগলো, আমি জানি আপনি হয়তো বিয়েটা ভাঙতে চাইবেন না, কিন্তু আমি যেটা বলবো সেটার পরে হয়তো আপনার এই বিয়ে করার আর কোনো ইচ্ছে থাকবে না। দেখুন মিস্টার রাকিব, আপনি হয়তো ভাবছেন যে সামান্য প্রেম ভালোবাসার বিষয়, কিন্তু ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। এমনকি আমরা বেশ কয়েকবার ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছি। তারপরও আপনি চান তাহলে বিয়েটা করতেই পারে। ঈশান আমার উপরে রাগ করে আছে তাই বিয়েটা করতে চাইছে না, কিন্তু যদি আপনি বিয়েটা করে নেন তারপরে দেখতে পাবেন যে বিয়ের পরে আমি ঈশানের সাথে পালিয়ে যাব। আপনার বউ হওয়ার অবস্থার আপনি নিশ্চয়ই চাইবেন না যে বাড়ির মান সম্মান মানে বাড়ির বউ অন্য কারোর সাথে পালিয়ে যাক। সবটার সমাধান করার সুযোগ থাকতেই সেটাই করে নিন। তারপর যদি কিছু একটা হয় এইগুলো নিয়ে কিন্তু কপাল চাপড়ালেও কাজ হবে না। এখন দেখুন আপনার হাতে সময় আছে, আপনি চাইলে সমস্যার সমাধান দিতে পারেন। আব্বু আমাকে জোর করে বিয়েতে রাজি করিয়েছে, নাহলে আমি বিয়েটা করতাম না। আমি ভেবেছিলাম আপনাকে কথাগুলো বলবো, কিন্তু আপনি কথাগুলো শুনতেই চাননি তখন, তাই আজকে বলতে চাচ্ছি।
লোকটা তোয়াকে বারবার জিজ্ঞেস করতে লাগলো ও সিরিয়াস কিনা। অনেকবার বলার পর তোয়া রাগীভাবে হ্যাঁ উত্তর দিতেই লোকটা এবার ঈশানকে কল করলো। ঈশানের ইচ্ছে না থাকার সত্ত্বেও ম্যাডামের রুমে আসলো। এসে দেখলো দুজন দাঁড়িয়ে আছে, ওদের থেকে দূরে সুইটি দাঁড়ানো। ছেলেটা এসে কিছু বলতে যাবে তার আগেই ওর বস বলতে লাগলো, ঈশান, আমি কি শুনছি তো ম্যাডামের সাথে নাকি তোমার সম্পর্ক ছিল, তোমরা নাকি অনেক গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলে। এখন কি বলছেন উনি? আর এখন নাকি তুমি ওনাকে চিনতেই পারছো না আর বিয়েটাও করতে চাচ্ছ না। সেজন্য ম্যাডাম আমাকে সবটা জানালো। এসব কি সত্যি ঈশান? ঘটনাটাকে আরেকটু সত্যি প্রমাণ করতে তোয়া এগিয়ে এসে ঈশানের মুখের দুপাশে হাত রাখলো আর কাঁদো কাঁদো কণ্ঠে বলতে আরম্ভ করলো, বেবি, বলো না যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল। তুমি ওনাকে সবটা ডিটেলে বলো, নাহলে উনি বুঝতেই চাইছেন না। আর তুমি না আমাকে ভালোবাসো, বলো। এখন তুমি অন্তত বারণ করো না, জান পাখি, বলো না যে আমরা অনেক গভীর সম্পর্কে ছিলাম। উনি বুঝতেই চাইছেন না। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? ঈশান, বেবি প্লিজ কিছু একটা বলো। এই মুহূর্তে যদি তুমি আমাকে বিয়ে না করো, যদি যদি বিয়েতে হ্যাঁ না বলো, আর আর সত্যিটা যদি না বলো, তাহলে কিন্তু আমি সুইসাইড করে নেবো। দেখো, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে আরে, কি সব আজে বাজে কথা বলছেন? সুইসাইড করতে হবে না তোমরা। আমি ওকে জিজ্ঞেস করছি, ও হ্যাঁ বললেই। ও, আপনার বিশ্বাস হচ্ছে না যে আমরা সম্পর্কে ছিলাম? ঠিক আছে, আপনি আব্বুকে জিজ্ঞেস করুন। আব্বুকে ডাকতে হবে না, আমি ওর আব্বু আম্মুকে ডাকছি। আপনি যেহেতু জানতে চাইছেন, তাহলে সবটা আপনাকে জানানো হবে। এর মাঝে সুইটি ওর আব্বু আম্মুকে কল করে দিয়েছে। অন্যদিকে তোয়া আব্বু এসে বিষয়টা জানার চেষ্টা করলে তখন তোয়া কান্নাকাটি করে বলল, বিয়ে যদি কাউকে করে তাহলে ঈশানকেই করবে, আর যদি জোর করে ওই লোকটার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সুইসাইড করবে। এমন সব কর্মকাণ্ড ঈশান চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখলো, কিছু বলার সুযোগটাও পেল না। ভয়ে ছেলেটার হাত পা ঠান্ডা হয়ে আসছে, ওর কি বলবে জানে না। তবে এটাই মনে হচ্ছে যে এখন যদি বিয়েটা না করে কিংবা না হয় তাহলে তো ও চাকরিটা যাবে। তাই ঈশান ম্যাডামকে বলার চেষ্টা করতে লাগলো, ম্যাডাম দেখুন, এসব কখনো সম্ভব না। আপনি বড়লোকের মেয়ে আর আমি কোথায় গরিব ঘোড়া ছেড়ে, তাই বলছি কি আপনি। তার মানে আমার ভালোবাসাটা তোমার কাছে কিছু না? তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? ঠিক আছে, আমি যে ভুল করেছি তার জন্য 6টা মাস আমাকে দূরে রেখে শাস্তি দিয়েছো। ঠিক আছে, তাও যদি তোমার শাস্তি দেওয়ার ঠিক না হয়, তাহলে আমি নিজেকে শাস্তি দিচ্ছি। দাঁড়াও। তো আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। তখন সুইটি এসে ওকে আটকাতে গেলে ভদ্রমহিলা সুইটিকে সরিয়ে দিল আর বলতে লাগলো, আব্বু এই বিয়েটা মানবে না, আর তুমি আমাকে বিয়েও করবে না। এত ভালোবাসার পরেও সেটা অস্বীকার করবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বিয়ে করতাম। আমি এখন সুইসাইড করে নেব তোমার সামনে। তারপর দেখি তোমার বস কি করে আমাকে বিয়ে করায়, আর তুমিও আমাকে কি করে ইগনোর করো। তুমি চাকরির ভয়ে এসব বলছো, তাই না? তোমাকে আমি আমার কোম্পানিটাই লিখে দেব। তারপরেও শুধু আমার তোমাকেই চাই। একটা সুযোগ দাও ঈশান। দেখো, আমি কখনো এমন ভুল করবো না। তোমাকে অনেক ভালোবাসি। তো তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না ঈশান, সম্ভব না। মেয়েটা অনেকক্ষণ যাবতই সবার সামনে কান্নাকাটি করতে লাগলো। অন্যদিকে ঈশান মাথা নিচু করে আছে। বস অনেকবার জিজ্ঞেস করলো যে ও পছন্দ করে কিনা কিংবা ওদের মাঝে সম্পর্ক ছিল কিনা, কিন্তু ঈশান বলতে পারল না। তার আগেই তোয়া ওর মুখ থেকে কথাটা বারবার কেড়ে নিয়ে ওকে স্বীকার করার জন্য বাধ্য করতে লাগলো। শেষে সুইটিও মিথ্যে বলে দিল ওদের মাঝে সম্পর্ক ছিল, আর ও সবটাই জানতো। ঈশান অবাক হয়ে তাকিয়েছিল ওদের কর্মকাণ্ডে। লোকটা সব কিছু জানার পর আর তোয়াকে বিয়ে করতে চায়নি। তারপর মনে হয়েছে এই বিয়েটা করলে অনেক বড় ক্ষতি হবে, দুইটা মানুষের মাঝে বাধা হবে। তার উপর তোয়া যে কথা বলেছে বিয়ের পরে হলেও পালিয়ে যাবে, এসব কিছু শোনার পর আর বিয়ে করার মতো ইচ্ছেটাই লোকটার মরে গেছে। লোকটা নিজে থেকে দাঁড়িয়ে থেকে ঈশান আর তোয়ার বিয়েটা দিল। ঈশান ভাবতে পারেনি যে বসের মেয়েকে বিয়ে করতে হবে কিংবা মেয়েটা এ বাড়িতে আসার পর এরকম নাটক জুড়ে দিবে।
তোয়া ম্যাডামের বাড়িতে আসার পর ঈশানের ভয় লেগেছিল, যদি ম্যাডাম জানতে পারে তাহলে হয়তো ঝামেলা পাকাবে। কিন্তু এই ঝামেলাটা যে এত বড় হবে ঈশান সেটা বুঝতে পারেনি। যাই হোক, ঈশানকে অনেক জোর করে ওর আব্বু আম্মু রাজি করালো, তারপর ধরে বেঁধে বিয়েটা দিল। বিয়ের সময়ও ঈশান স্টেজ থেকে উঠে গিয়ে যেতে গেলে তোয়া জোর করে ওকে বসালো আর একটা হাত জড়িয়ে ধরে রাখলো পুরো সন্ধ্যা অবধি ওদের সেখানে থেকে। তারপর ঈশান বাসায় যাওয়ার জন্য বলতেই তোয়ার আব্বু বলতে লাগলো, একমাত্র মেয়ের জামাই, আজকে দিনটা অন্তত আমার বাসায় থেকে যাও। আজকে কোথাও যেতে হবে না, আর আমি তোমাদের জন্য একটা বাসার ব্যবস্থা করে দেব। আমি ভাবতে পারিনি যে তোমাদের বিয়েটা এমনভাবে হবে। তো আমাকে প্রথমে বলেনি, কিন্তু যখন বিয়ে ঠিক করার কথা বললাম তখন বলল কাউকে নাকি পছন্দ আছে। আমি শুনতে চাইনি, তারপরও জোর করে বলেছিল। কিন্তু আমি সব কিছু ভেবে মেয়ের বিয়েটা তোমার সাথে দিতে চাইনি। আর আজকের বিয়ের দিন এসে এমন একটা কাজ করবে ভাবতে পারিনি। মেয়েদের কাছে আমার জোর করেও হলেও রাজি হতে হয়েছে। যেটা হবার হয়ে গেছে, এখন আমার মেয়েটাকে মেনে নেওয়ার চেষ্টা করো ঈশান। ঈশান প্রচণ্ড রেগে আছে। তোয়া রুমে বসে আছে সেটা খুব ভালো করেই জানে। রাতে ঈশানের আব্বু আম্মু বাসায় চলে গেল, শুধু থেকে গেছে ঈশান আর বোন জোর করে ঈশানকে তোয়ার রুমে পাঠালো। ছেলেটার রুমে এসে দরজাটা ধপাস করে লাগিয়ে দিল। তোয়া এসে ওর সামনে উঠে দাঁড়াতে ঈশান বলতে লাগলো, কী করলেন আপনি এটা? আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? দিন শেষে কিনা আমাকে জোর জবরদস্তি করে বিয়েতে বাধ্য করালেন। কি ক্ষতি করেছি আমি আপনার? কোনো ক্ষতি করনি জান পাখি, ভালোবাসি তাই জোর করে বিয়েটা করেছি। নাকি বিয়ে করাটা অন্যায় ছিল? এত কথা বলো কেন? হ্যাঁ, সব বিষয়। আর তুমি আমাকে ভালোবাসো সেটা কি আমি জানি না ভেবেছ? এখানে না আসলে তো বিয়েটা করতে পারতেন না, তাহলে আমাকে কোথায় পেতেন বলেন? সেটা ঠিক তোমাকে পেতাম না, কিন্তু তোমার কি মনে হয় এই বিয়েটা আমি করতাম? কখনোই না। তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে আমি ভাবতামও না। সুইটি আমাকে বলেছিল যে তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো জান পাখি। দেখো, যেটা হবার হয়ে গেছে, এখন রাগ করে থেকো না সোনাটা। আমার দিকে এসো, একটু আদর করে দাও আমাকে। ঈশান রাগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা এগিয়ে এসে ওর শার্টের কলার দু হাতে ধরে রাখতেই ঈশান সরে যেতে নিল। তোয়া ঈশানের হাত দুটো জোর করে নিয়ে নিজের কোমরে রাখে, তারপর ওর শার্টের কলারটা খামচে ধরেই ঠোঁটে ঠোঁট মেলায়। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা সময় তোয়ার এমন নরম ঠোঁটের স্পর্শে শান্ত হয়ে যায়। একটু বাদেই তোয়া ওকে ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান চুপ করে রইল। তোয়া হাজারটা কথা ঈশানকে ঘিরে বলছিল। তখন ছেলেটা আনমনে মেয়েটাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। তৎনিতে মাথায় ঠেকাতেই তোয়া ওর বুকে পরম শান্তিটুকু খুঁজে নেয়। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।